পরী কমলকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। মোহন ঠিকানাটা দিয়ে বিদায় নিয়েছে। তবে আগের বারের মতো পরী বাহিরে বের হতে ভয় পায়নি, কারণ এখন প্রায় রাস্তাঘাট চেনা। আর মোহনের অনুমতিও আছে। বোরখাটা পরেই বেরিয়েছে। কমলের স্কুলের টিচাররা ওকে ছোট্ট ইন্টারভিউ নিয়ে ভর্তি করিয়ে নিয়েছে। খুব বড় স্কুল, ওই নামি দামি মানুষের বাচ্চারাই এখানে পড়ে। পরী আজ বেশ খুশি। খুশি হওয়ার কারণটাই তো বটে, মোহন নিজের বাচ্চাদের প্রতি সহায় হচ্ছে আর নিজেই স্কুলে কমলকে ভর্তি করিয়ে দিল। বাস, এমনও যদি সে হতো কত ভালোই না হতো। পরী তার বাবা মাকে দেখতে ব্যাকুল হয়ে রয়েছে। কি করবে, মোহন তো মরে গেলেও যেতে দেবে না। রাতে মোহন পরীর কাছে এসেছে। আজ নেশা করেনি, বড্ড শান্ত, চুপচাপ ওদেরকে দেখছে। পরী মোহনের এই শান্ত তা মানতে পারছে না। এটা কি উনি চুপচাপ? কি হয়েছে ওর? মুখ দেখে বোঝা যাচ্ছে কোনো চিন্তায় মগ্ন। তবে জিজ্ঞেস করাও যাবে না যে যা লোক, এতে তার শান্ত আর অশান্ত, মানে শান্ত থেকে অশান্ত হতে সেকেন্ডও দেরি হবে না। না, জেনেই নেই। ওর ধমক আর মার দুটোই সয়ে গেছে, নতুন আর কি যে ভয় পাবো। পরী মোহনের কাছে এসে দাঁড়িয়ে রইল। মোহন চোখ গরম করে তাকাতেই পরী হুট করেই বলে উঠল। খেয়েছেন? পরীর কথায় মোহন হতবাক। এটা কি? মাত্র খেলাম। এখন এসে বলছি খেয়েছি কিনা। পাগল টাগল হয়ে গেল না তো? মোহন রাগটা গিলে বলল। তোমার ভাইয়ের সাথে তোমার যোগাযোগ হয়? বলতেই কথাটা পরী চিৎকার করে উঠল। না না, আমি ওদের ফোন দেইনি। মোহন পরীর মোবাইলটা হাতে নিয়ে বলল। পরি, আমি জানি তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলো। এই নাম্বারটা আমি নিয়ে নিয়েছিলাম আর কলও করেছিলাম। পরী বেচারি হতবাক। এটা কি করে হতে পারে? কথা বলেও সে শান্ত। পরি, তুমি চাইলে কিছুদিনের জন্য তোমার বাড়ি হয়ে আসতে পারো। মোহনের হাবভাব কথা বলা পরীকে বেশ ভাবাচ্ছে। সে জানে ওখানে গেলে রাহুল আসবে, তাতেও কোনো খুব, খুব নেই নাকি আমায় এখান থেকে বিদায় করছে? পরী মোহনের পা ধরে বসে পড়ল, কান্না স্বরে বলল। তুমি আমার মারো, কাটো, যা খুশি করো, ভুল হলে তার শাস্তি দাও। যতক্ষণ মন না ভরে তবু তোমার কাছ থেকে দূরে করে দিও না। তোমার বাচ্চাদেরকে নিয়ে আমায় এই ঘরটাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দাও। মোহন পরীর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল। না, তাড়াচ্ছি না তো। বহু বছর হলো এই বাড়িতে বন্দি। তাই বলছি 2-4 দিন ঘুরে আসো। আমি নিয়ে যাব, পরে আবার নিয়ে আসবো। মেঘ না চাইতেই জল, হয়তো একই বলে। পরীর চোখে তো এখনো পানি, তবে খুশির। মোহন কবে এতটা বদলালো? কি শান্ত, কত চিন্তা, ভাবা যায়। মোহনকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে পরী। আর মোহন চুপচাপ, মুখে কোনো কথা নেই। পরীকে তার বাবার কাছে রেখে দেব, কারণ এখানে থাকলে যে কোনো সময় কারো কাছ থেকে খবর পেয়ে যাবে যে আমি আবার বিয়ে করেছি। আর ওদের দিয়ে এসে বিধিকে বিয়ে করব। আর পরীকে গ্রামেই রাখবো। যতটুকু পারি পরী আর পরীর বাচ্চাদের সময় দেব। ওরা চলে গেলেই কি, আত্মা তো ওদের সাথেই থাকবে। এছাড়া আর কোনো উপায় নেই আমার। মোহন আবার পরীকে ডাক দিয়ে বলল। যদি যেতে চাও সকাল সকাল তৈরি হয়ে নিও, আমি নিজে দিয়ে আসবো। সকালেই মোহন ওদের নিয়ে বেরিয়ে পড়েছে। তার তো বাড়িটা চেনা। ড্রাইভার কাকাই গাড়িটা চালাচ্ছে। কারণ হলো যাতে করে ড্রাইভারকে মাঝে মধ্যে পাঠাতে পারে খোঁজ খবর নিতে। মোহন একপাশে চুপ করে বসে রয়েছে। কমল বেশ করে রাস্তাঘাট দেখছে। কুহু পরীর কোলেই ঘুমিয়ে গেছে। মোহন বারবার আর চোখে পরীকে দেখছে, আর কোলে থাকা তার মেয়েকেও। কমলকে দেখতে গেলে কমলের চোখ মোহনের চোখে পড়তেই দুজন দুদিকে চোখ ফিরিয়ে নেয়। কমল তো ভয়ে, তবে মোহন কেন তা আল্লাহই জানে। পরী ঘুমিয়ে হেলে পড়েছে তার উপর। কুহুও ঘুমাচ্ছে। এবার সমস্যা হলো পরী মোহনের কাঁধে পড়ে ঘুমাচ্ছে, আর কুহুর শরীর থেকে পরীর হাত ছুটে যাচ্ছে। মোহন কুহুকে চট করে ধরে নিল, তবে দ্বিধায় আছে কোলে নেবে কিনা। ধুর, আমার মেয়েই তো। ভেবেই কুহুকে নিজের কোলে নিয়ে নিল। ঘুমন্ত পরীর চোখের পানি বেয়ে মোহনের কাঁধে পড়ার আগেই পরী ছল করে চোখ মুছে নিল। পরী ঘুমায়নি। ছেলে মেয়েদের প্রতি কতটা মায়া তা পরী জানার জন্যই ঘুমের নাটক করেছে। পরী এত ঘুমকাতুরে নয়,
যদি এমনই হতো তাহলে একা 2 ছেলে মেয়ে মানুষ করলো কি করে? পরি আজ বড্ড আনন্দে বসে আছে। না মোহন, তুমি যতটা কঠোরতা দেখাও না কেন, আসলে তুমি খুব নরম, ঠিক নারিকেলের মতো। বাইরেটা শক্ত আর ভেতরটা নরম। তুমি যতই তাদের প্রতি ভালোবাসা লুকিয়ে রাখো না কেন, আমি তো জানি তুমি কতটা ভালোবাসো আমাদের। নয়তো আমি বোরকা ছাড়া ঘর থেকে বেরোলে রাগ করতে না, নিজে মদ খেয়ে উম, হেলে দুলে, কিন্তু আমি নামাজ না পড়লেই রাগ হও, বাচ্চাদের কষ্টে তুমি কষ্ট পাও, শুধু মদ তোমাকে সেই সব লুকাতে সাহায্য করে। যদি মদটা ছেড়ে দাও তাহলে কত ভালো হতো, আজকের মতোই সব ঠিক থাকতো। আমার এবার বিশ্বাস হয়ে গেছে তুমি আমাদের ছেড়ে থাকতে পারবে না কখনোই। তুমি আমাদের নিজের চাইতেও বেশি ভালোবাসো, আর আমাদের হারানোর ভয় নেশা ভরা চোখে তাকালেও দেখতে পাই, খুব স্পষ্ট করে দেখতে পাই আমি। পরি নিজের একটা হাত দিয়ে মোহনকে বেঁধে নিল। কমল গাড়ির জানালা ধরে চুপচাপ বাইরে তাকিয়ে আছে। তবে তার বোরিং লাগছে, মোহনও বেশ বুঝতে পারছে। ছেলেটাকে কাছে পেয়েও পাওয়া হলো না। আর তো বেশি দেখতে পাবো না, কারণ ওদের সেই গ্রামে ছেড়ে আসতে যাচ্ছি। গলায় খকখকানি দিয়ে কমলের দিকে তাকিয়ে একটা চকলেটের প্যাকেট দিল। কমলের খুশির অন্ত নেই। তার বাবা তাকে নিজ হাতে চকলেট দিয়েছে। কমলের মনকাড়া হাসি মোহনকে মুগ্ধ করছে। নিজের মোবাইলটা কমলকে ধরিয়ে দিয়ে বলল, এখানে কিছু কবিতা ছড়া পাবে, বসে দেখো, ভালো হবে তোমার শিখতে। কমল তার বাবার কথা অনুযায়ী কাজ করছে। কানে ইয়ারফোনটা গুঁজে নিয়েছে। পরের বড্ড ভয় মনে মনে। যখনই সে খুশির কোনো ঠিকানা পায় তখন তার সেই সুখ বদলে দুঃখ হতে সময় লাগে না। প্রথম রাহুলকে হারালাম, বাবা মা ভাই, নিজের ঘর ছাড়লাম, তারপর সেই কষ্ট। এবার যাও একটু সুখের মুখ দেখলাম, তা যেন না হারায়, এই কামনাই মহান আল্লাহ তাআলার কাছে। গাড়ি তার আপন গতিতে চলছে। ড্রাইভার কাকা বারবার পিছনে দেখছে আর মনে মনে হাসছে। কতদিন পর মোহন বাবাকে শান্ত আর সুখে দেখছে। এদিকে পরিদের বাড়িতে বিয়ের উৎসব প্রায়। কত বছর পর আব্দুল রৌফের মেয়ে বাড়ি ফিরছে, সাথে জামাই নাতি নাতনি। আহ, আনন্দই আর আনন্দ। খুশিতে পুরো গ্রামের মানুষ দাওয়াত করে দিয়েছে। 3-3টে গরু জবাই হয়েছে আজ। জামাই যেমনই হোক, মেয়ে যখন ওর কাছে আছে, খাতির যত্ন তো করতেই হবে নাকি? বেশি বেশি আদর করলে হয়তো মেয়ে আর কষ্ট দেবে না। জাহানারা বেগম কাজ কম, কাঁদছেন বেশি। রাহুল খুশি যে পরি চলে এসেছে। তবে ওই রাক্ষসটাকে আনতে হবে কেন? প্রায় 4 ঘন্টা গাড়িতে সফরের পর পরিদের গ্রামের রাস্তায় নেমেছে গাড়ি। গ্রামের রাস্তায় গাড়ি নামতেই পরি ধপ করে উঠে বসল। মনে মনে তাধিন তাধিন নাচ করছে। কতদিন পর নিজের মাটির গন্ধ পেলাম। তবে মোহন অবাক হয়ে আছে। তুমি তো ঘুমাচ্ছিলে, তাহলে হঠাৎ করে জাগলে কিভাবে? পরি একটা ঢোক গিলে বলল, আসলে গ্রামের মাটির গন্ধ নাকে যেতেই ঘুম উধাও। তবে পরির চোখ কমল আর কুহুর দিকে। কুহু খুব সুন্দর করেই তার বাবার কোলে বসে আছে। ওমা, ব্যাগ থেকে দুধকে বের করে হাতে দিয়েছে মোহন। পরি একবার মোহনের মুখের দিকে, একবার কমল কুহুর দিকে চুপচাপ তাকিয়ে যাচ্ছে। মোহন কুহুকে পরির কোলে ধপ করে দিয়ে বলে, নিজের বাচ্চা সামলাতে পারো না, যত সব। পরির রাগ নয়, বরং মনে মনেই হাসছে। কি মানুষ পেলাম জীবনে, একে নিয়ে সারাটা জীবন কাটাতে হবে। যদি একদিন মধুর বুলি দিয়ে ডাক দিত, পরি কাছে নিয়ে বুকে ভরা ভালোবাসা ভরিয়ে দিত, তবে এটা তো আদৌ কি সম্ভব? নাকি এই সুন্দর স্বপ্নটা মাটি চাপাই থাকবে? কিছুক্ষণের মধ্যেই তাদের বাড়ির সামনে পৌঁছে গেছে ওরা। বাড়ির উঠান ভর্তি লোক তাদের দেখে দৌড়ে এসেছে শহরের সাহেব দেখতে। গ্রামের মানুষরা পরি আর তার স্বামীকে দেখে তাক লেগে গেছে। বাহ, বেশ দেখতে তো, পরির সাথেও মানিয়েছে। সেদিন অন্ধকারে ভালো করে দেখা হয়নি। বাহ বাহ, কি দামি পোশাক আশাক। পরীকেও রানীর চাইতে কম লাগছিল না। গায়ে দামি শাড়ি। এই শাড়ির দাম এতটাই যতটা গ্রামের কারো বছরের কামাই হয় না। কোলে কুহুকে নিয়ে দাঁড়িয়ে আছে। কমল পরীকে ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে। যারা পরীকে অপয়া নষ্টা মেয়ে বলে বাড়ি ছাড়াতে বাধ্য করছিল, ঠিক তারাই আজ পরি পরি বলে মাথায় করে নাচছে ওদের।
মানুষও বটে তারা। অতীতে কারো কোনো কথা না শুনেই তাদের মত দিতে থাকে, আর গিরগিটির মতো রংটাও পাল্টে নেয় তাদের বর্তমান দেখে। ঠিক পরীর ব্যাপারটার মতোই সবাই নানান কথা বলেই যাচ্ছে। না দেখে পরীর কি সুন্দর দুটো বাচ্চা, ঠিক বাবার মতোই। বাহ, পরীকে রাজরানী মনে হচ্ছে। ভেতর থেকে কান্নার শব্দে পরী ছুটে গেছে, কারণ জাহানারা কাঁদছে তার মেয়েকে কত বছর পরেই না দেখবে। আব্দুল রউফ পরীর দিকে একবার চেয়ে মাথাটা নত করে বাইরে চলে গেল জামাইকে ভেতরে আনতে। আরে জামাই বাবা, দাঁড়িয়ে রয়েছো কেন? এসো এসো। মুন্না ও আব্দুল রউফ সসম্মানে মোহনকে বাড়ির ভেতরে নিয়ে গেছে। পরীটাও না, বাচ্চাদের রেখেই দৌড়। মোহন লাগেজটা টানতে টানতে ভেতরে ঢুকছে। মুন্না ও তার বাবা দুজনকে কোলে তুলে নিয়ে ভেতরে এসেছে। মায়ের সাথে অনেক কান্না করেছে পরী, মুখ লাল হয়ে আছে ওর। মোহন পরীর মুখ দেখে বড্ড কষ্ট পেল। সত্যি কতদিন পরীকে খাঁচায় বন্দি করে রেখেছিল। জাহানারা বেগম পরীর কাছ থেকে সরে এসে মোহনের পা জোরে ধরে বসে পড়ল। বাবা, তুমি আমার মেয়েটাকে বাঁচিয়েছো। তুমি মানুষ নাও বাবা, মানুষ নাও। মোহন বেচারা কোনো মতে ওনার হাত পা থেকে ছাড়িয়েছে। পরী বাড়ির এক নতুন সদস্যের সাথে পরিচিত হয়ে নিল মুন্নার বউ, মানে ওর ভাবি। মুন্নার বউকে সে চেনে, তার বান্ধবী ঋতু। ভাইয়া তোকে বিয়ে করেছে? তলে তলে এত দূর? ঋতু আর কথা না বাড়িয়ে বলল, থাক, বাদ দে, চল ঘরে চল। আহ, কত ভালো ভালো খাবার, প্রাণ জুড়িয়ে গেল। গ্রামের সব তরতাজা সবজি, মলাই মাছ, কচু, কত রকমের ভাজি। মোহন জীবনে চোখেও দেখেনি এসব, দেখবেই বা কি করে? শহরের লাট সাহেবরা তো এগুলো খায় না। মোহন চুপচাপ রুমে বসে রইল, কাউকে চেনে না, জানে না। তা বললেই বা কি? জাহানারা বেয়ের মাথায় তেল দিতে দিতে বলল, মা, জামাই কেমন? ভালো মা, খুব ভালো। ওনার মতো মনে হয় জীবনে কাউকে পেতাম না। আল্লাহ মিলিয়ে দিয়েছেন। তবে ওনার সব ভালোবাসাই লুকিয়ে রাখেন, একটু ভিন্ন হয় ভালোবাসা দেখানো। বিকেলে আব্দুল রউফের সাথে মুন্না আর মোহন বাজারে বেরিয়েছে। তবে মোহন বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়েছিল, আর জাহানারা বেগম বহু কষ্টে একটা দিন থেকে যাওয়ার জন্য রাজিও করিয়েছে। মোহন বেচারা এদের মায়াভরা মুখ দেখে না করতে পারেনি, নিজের অজান্তেই বলে দিল, থাকবো তো, কোথায় যাবো আর? আমার সব তো এখানেই। কতটা খুশি যে হয়েছেন পরীর মা আর বাবা আর মুন্না। তবে মোহনের চোখ শুধু পরীকেই খুঁজছে। সেই কখন এলো, তারপর তো দেখা নেই, হাওয়া হয়ে গেল না তো? তবে মোহন মনে মনে ভাবছে, কবে থেকে অন্যের কষ্টে চোখ পড়তে লাগলো আমার? আমি কি সত্যি আমি, নাকি পরিসব পাল্টে দিয়েছে? ও না এলে আমি এখন কি করতাম? এই জানোয়ার থেকে মানুষের রূপটা কেন টেনে আনছে আমায়? আর তারপরই তার শ্বশুরের সাথে বাজারে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। পরী তার ভাবি মানে ঋতুর সাথে বসে তাদের বিয়ের কাহিনী শুনতে বসেছে। উফ, ভাইয়ার কত রোমান্টিক লাভ স্টোরি শুনতে পাবো। তবে মুন্না আর ঋতুর বিয়ের ঘটনা শোনার পর পরী সেন্সলেস হয়ে পড়ে গেছে। আমার জন্য ঋতুর জীবনটাও নষ্ট হয়ে গেল। না না, এটা আমি কি করলাম? নতুন মোড়। মোহন তার শ্বশুর আর মুন্নার সাথে বাজারে গিয়ে বেশ আনন্দিত। কত বছর পর বাজারে এলো, তাও গ্রামের বাজারে। সব তরতাজা সবজি, ফল, নানান ধরনের গ্রাম্য মিষ্টি। তিনজনে একটা মিষ্টির দোকানে বসে বসে মজা করেই মিষ্টি খেয়েছে। মুন্না মোহনের মাঝে বহু তফাৎ দেখতে পারছে। এটা সেই মোহন নয়, বড্ড আলাদা। এক নতুন মোহনের জন্ম হয়েছে। মোহনকে এই রূপে দেখে মোহনের প্রতি সকল ঘৃণা ভিতর থেকে মুছে নিয়েছে। মোহন বাজারের সবচাইতে বড় রুইটা কিনেছে। বাজারের সবাই বলছে আব্দুল রউফের জামাই বাজার শুদ্ধা কিনা নিয়া গেছে, আমরা নিমুকি। সত্যি মোহন অনেক বাজার করেছে। তবে মুন্নাও তার বাবা বাধা তো দিয়েছিল। মোহন শুধু বলেছে, আমায় বাধা দিবেন না বাবা, আমায় করতে দিন। মোহন নিজের অজান্তে আব্দুল রউফকে বাবা ডেকে দিল। আব্দুল রউফ তারপর আর বাধা দিতে পারেননি।
ছেলেকে বাধা দেওয়া যায় না। এদিকে বাড়িতে পরি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এটা কি হয়ে গেল ঋতু? জাহানারা পরির মাথায় হাত বোলাতে বোলাতে বলল, মারে, কাঁদিস না। তুই যখন চলে যাস তার কিছুদিন পরেই ঋতুর পথ আটকে দাঁড়ায় শয়তান কাশেম। ঋতুকে সে তুলে নিয়ে যায় আর ঋতু তার ইজ্জত হারিয়ে বসে। ঋতুকে কাশেম বলেছে তার বান্ধবী তো হাওয়া হয়ে গিয়েছে, তাই সেই চোরটা তোর থেকেই তুলবো। খুব প্রাণের বান্ধবী না তোরা? তাই বান্ধবীর জন্য তো একটু কষ্ট করতেই হবে। কাশেমকে পুলিশ ধরে নিয়ে গেছে, মনে হয় এবার ছাড়া পেয়ে যাবে। আর ঋতু 4 দিন হাসপাতালের বিছানায় ছিল। গ্রামের মানুষেরা নানান কথাবার্তা বলেছিল কি হবে মেয়েটার। তখন আমাদের তোর কথাই বারবার মনে পড়ছিল। ঋতুকে সমাজের কটু কথা থেকে বাঁচাতে মুন্না ঋতুকে হাসপাতালেই বিয়ে করে নেয়। মুন্না কাশিমকে সামনে পেলে খুন করে দেবে, আর রাহুল অপেক্ষায় আছে কবে সে বাহিরে আসবে। আজ কাশিমের জন্য এই সব হয়েছে রে মা, নয়তো জীবনটা অন্যরকমই কাটতো সবার। সন্ধ্যা নাগাদ ওরা ফিরে এসেছে। পরি এই অবেলায় শুয়ে আছে কেন? মোহন পরির কাছে এসেও কিছু বলতে চেয়েও বলল না, থাক না শুয়ে। সন্ধ্যায় উঠানে সবাই পাটি বিছিয়ে বসেছে। সবাই বেশ করে আড্ডায় মজেছে। কুহুকে কোলে নিয়ে পরির বসেছে, তবে বড্ড চুপচাপ। কারণ সে তার ভাই আর ভাবির দিকে চেয়ে বেশ করে বুঝতে পারছে তারা কোনো হালে বসবাস করছে। স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্কই নেই, তা তাদের কথা বলার ধরন দেখেই বোঝা যাচ্ছে। মোহনও দু একটা কথা বলছে, তবে পরীর দিকে তাকিয়ে বুঝতে পারছে সে কোনো চিন্তায় আছে। কমল তার নানা আর বাবার মাঝখানে বসেছে। কমলের মাথায় হাত দিয়ে আবার চট করে হাতটা সরিয়ে নিয়ে অন্যদিকে চেয়ে রয়েছে মোহন। পরি সকল দিকটাই খেয়াল রাখছে। রাতে খেতে বসে রুই মাছের মাথাটা মোহনকে দিয়েছে জাহানারা। যত বড় প্লেট নয়, এর চাইতেও বড় মাছের মাথা। না চাওয়া সত্ত্বেও পুরোটা মাথা খেতেই হলো। এটাই নাকি এখানকার নিয়ম, জামাইকে মাছের মাথা খেতে হয়। সবাই সবার ঘরে চলে গেলেও পরি তার ভাইয়ের সাথে পুকুর পাড়ে বসে রয়েছে। কিছু বলতে চেয়েও তার ভাইকে সরাসরি বলতে পারছে না। ভাই তো তাই দুজনেই পুকুরের পানির দিকে চেয়ে রয়েছে। রাতে পুকুরের পানির রংটাই অন্যরকম হয়ে আছে, বেশ ভালো লাগছে বটে। তিতরা বাতাস তো বয়ে মন ছুঁয়ে যাচ্ছে। কিছুক্ষণ চুপ থাকার পর পরি তার ভাইয়ের হাতটা ধরে বলল, ভাই, তুমি সত্যি একজন মানুষের মতো কাজ করেছো। ঋতুর জীবনটা, নতুন জীবনটা নিজ হাতে তৈরি করেছো তুমি, নয়তো যে কি হতো আল্লাহই জানে। তবে তোমার আরো কিছু দায়িত্ব বাকি আছে। হ্যাঁ, আমি বলতে চাইছি তুমি সব দায়িত্ব বেশ ভালো করে পালন করছো, তবে আরো কিছু আছে যা এখনো বাকি। মুন্না কোনো উত্তর না দিয়ে উঠে গেল। পরি নিজের হাঁটুতে থুতনিটা রেখে আবার পুকুরের ছলছল করা পানির দিকে চেয়ে রয়েছে। ভাইয়ের চুপচাপ চলে যাওয়ার মানে হলো সে বুঝতে পেরেছে পরি কি বলতে চেয়েছে। এত রাতে এখানে কি? আচমকা কারো গলার আওয়াজে পরি কিছুটা ভয় পেয়ে গেল। পিছন ফিরে তাকিয়ে দেখতে পেল মোহন 2 হাত পকেটে গুজে পরির দিকে তাকিয়ে রয়েছে। পরি চুপচাপ উঠে মোহনের কাছে এসে কিছু বলতে চেয়েও পারল না। সে বলতে চেয়েছিল ঋতুর সাথে ঘটে যাওয়া সেই ঘটনাটাও বলতে চেয়ে আর পারল না। কারণ উনি কি বুঝবে একটা মেয়ের কষ্ট? মেশিনের তো অনুভূতি থাকে না। চলো ঘুমাবে, সকালে তো আবার চলেও যাবে। কুহুকে ঋতু ঘুম পাড়িয়ে দিয়েছে, কমল তার মামা মামির কাছেই আছে। কুহুকে মাঝখানে দিয়ে পরি শুয়ে পড়েছে। মোহন এটা আশা তো করেইনি। মোহনও চুপচাপ ঘুমিয়ে পড়েছে। তবে পরি বেশ অবাক, সব সময় জোর করে কাছে টেনে নেওয়া লোক এত শান্ত কেন? নাকি নেশাটা নেই বলে তার কাছে টানার নেশাও নেই? সকাল সকাল নাস্তা না করেই মোহন ছুটে গেছে ঢাকা। ওর অফিসে কোনো সমস্যা হয়েছে, আর সমস্যাটা বেশ জটিল। যাওয়ার সময় কুহুর মাথায় আর কমলের মাথায় হাত বুলিয়ে দিয়ে পরীকে বলে গেছে, চিন্তা করো না, আমি জলদি আসবো, খুব জলদি। আর বাচ্চাদের দেখে রেখো। আর ঋতু ভাবি আর তোমার ভাইকে নিয়ে চিন্তা করা বন্ধ করো। ওরা বাচ্চা নয়, সময় হলে ঠিকই সব মানিয়ে গুছিয়ে নেবে। পরি অবাক, উনি সব জানলো কি করে? মোহনের চোখের নোনা জল কারো চোখেই পড়েনি, তবে পরির চোখের পানিটা লুকাতে পারল না। মোহনের সামনেই তা গড়িয়ে পড়ার উপক্রম।
পরি, আমি খুব খারাপ মানুষ, তাই আমার জন্য নিজের চোখের পানি নষ্ট করো না। আমি না থাকলে তোমরা আরো বেশি খুশি থাকবে, আর আমি থাকলে তা হয়তো পারবে না। পরি উদাস উদাস হয়ে আছে, না কিছুতেই মন নেই। সেই ছোট্ট বাড়িতেই তার সব ছিল, মোহনের স্মৃতি, তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত। 4 দিন থাকতে বলে গিয়েছিল, কিন্তু 2 মাস হয়ে গেছে, মোহনের কোনো হদিস নেই। একবার ড্রাইভার কাকা এসেছিল, পরি মোহনের কথা জিজ্ঞাসা করতেই মাথা নত করে বলেছে, পৌরাণী, মোহন বাবার মা মারা গেছে। কি? কবে হলো? সপ্তাহখানেক হলো, আর অফিসেও বড্ড সমস্যা দেখা দিয়েছে। মোহন বাবার কোম্পানির পার্টনার ওনার সমস্ত কিছু দখলে নেওয়ার চেষ্টা করছে। আমায় বারণ করেছে এসব বলতে, তাও না বলে থাকতে পারলাম না। পরি সব কথা শুনে ছুটে যেতে চেয়েছিল মোহনের কাছে, তবে ড্রাইভার কাকা বাধা দিয়ে বলল, না না মা, তুমি এখানে যেও না। মোহন বাবা যা অবস্থা আছে এখন, সেখানে গেলে তোমার বিপদ হতে পারে, আর তোমার কিছু হলে মোহন বাবা মরে যাবে। এখন যেও না, সব কিছু ঠিক হয়ে গেলে মোহন বাবা ঠিকই চলে আসবে। যেই ঝড় কিনা মোহনের না আসার কারণে উঠেছিল, তার চাইতেও বেশি এখন মোহনের বুকের ভেতরের ঝড়টা বোঝার চেষ্টা করছে। মোহন তার মায়ের রুমে ঢুকেছে, আজ কোনো নেশাই করেনি, পুরো হুঁশের সাথে তার মায়ের রুমে ঢুকেছে। তার মা একা থাকতো এই বাড়িতে, একা মানে একা, আর একা থাকাটা কত কষ্ট তা মোহন জানে, আর জেনেও তার মাকে একাই রাখতো। তবে তার যথেষ্ট কারণই ছিল। বহু বছর আগের কথা, তখন মোহন সদ্যা ভার্সিটিতে পা দিয়েছিল। তার বাবা রোজ মদ খেয়ে আসতো। মরার আগে ওর বাবা বলেছে তার মা চরিত্রহীনা, অন্য পুরুষের সাথে তার অবৈধ বহু বছরের সম্পর্ক ছিল, আর সেই কারণে তার বাবা নিজের জীবন নিজে দিয়ে দিয়েছিল। আর সেই থেকে মোহন মানুষ থেকে অমানুষ হয়ে উঠেছিল। মেয়ে মানুষ মানেই ধোঁকা। তার বাবা মারা যাওয়ার পর এতদিন তার মায়ের সাথে কথা তো দূরে, দেখাও করতে আসেনি। ভেতরে ভেতরে বড্ড ঘৃণা করত। আর পরীকে মন প্রাণ দিয়ে ভালোবাসার পরও তাকে মনের গহীনে ঠাঁই দিতে ভয় পেত, কারণ সেও যদি তার মায়ের মতোই হয়। আমাকে রেখে অন্য কারোর সাথে? সি, এইসব ভেবেই মোহন শুধু পরীকে শুধু ব্যবহার করে গেছে। তবে তার মা একবার বলেছিল তার রুমে একটা ডায়েরি আছে, এটা যেন মরার পর হলেও মোহন একবার পড়ে নেয়। ডায়েরিটাকে খুঁজে তার মা যেখানটায় বসতো ঠিক সেখানটায় বসে চোখের পানি ছাড়ছে। আজ পুরো এতিম মোহন। ডায়েরিটা খুলে সে খুব ঝটকা খেয়েছে। আজ অবধি মা এই কথাটাই বলতে চেয়েছিল, আর আমি তার কোনো কথাই শুনতে চাইনি। মা নিজের ভিতর কত কষ্ট চাপা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তাও এই বিশাল বাড়িতে একা ঘরের ভেতর রাতেই মারা গিয়েছে। কেউ না থাকায় সকালে কাজের মেয়ের ডাকে না উঠলে জানতে পারে তিনি নেই। কি জীবন রে! এমন কিছুই তো কমতি ছিল না হাতের নাগালে। দুনিয়ার সমস্ত আরাম আয়েশ ছিল, তবু মরার সময় একজন মানুষকে পাশে পেল না। তাহলে লাভ কি এত টাকার? তার মা ডায়েরিতে লিখে গেছে, যেই কারণে সে আজ অবধি ভুল বুঝে এসেছে তা সব মিথ্যা, আর বিনা দোষে নিজের মাকে কষ্ট দিয়ে আসছে। মোহন বাবা, তুমি আমায় ভুল বোঝো না বাবা, আর মনে করো না আমি কাউকে ছোট করছি। তোমার বাবা মদের নেশার সমস্ত ব্যবসা ডুবাতে চলছিল, তখনই তার মাথায় নোংরা খেলা আসে নিজের ধন সম্পদ বাঁচানোর জন্য। আমাকে তার বন্ধুর বিছানায় দিতেও দ্বিধাবোধ করেনি। তার কিছু টাকার লোভে আমি পায়ে ধরেও কোনো ক্ষমা পাইনি। তোমার বাবা নেশায় সব গুলে খেয়েছে, আর তুমি তা জানতে না। আর সেই লোক বারবার আমায় ব্ল্যাকমেল করতে থাকে। তোমার বাবাকেও বলে লাভ হয়নি, আর সেই সব চলতেই থাকে। গলায় দড়ি দিতে গিয়েও দিতে পারিনি, কারণ তোমার কি হতো। আর আমি সব তোমায় বলে তোমার আর তোমার বাবার মধ্যে ভুল বোঝাবুঝি করাতে চাইনি। আর তুমি তখন এতটাও বড় হওনি যে সব বুঝতে পারতে। আর তোমার বাবা মরার সময় কি বলে গেছে আমার জানা নেই, তবে এটাই সত্যি, উনি মারা যাবার পর আমি কেন কাঁদিনি তাই বলে তুমি বড্ড রাগ হয়েছিলে। কেন কাঁদতাম বলো? ওর জন্য আমার সব শেষ হয়ে গিয়েছিল, আর এই কথাগুলোও আমি লিখতাম না। তবে যখন জানতে পারলাম তুমি তোমার বাবার মতোই মদের নেশায় পরির সাথে অন্যায় করছো,
মেয়েরা খারাপ হয় বলে সেই শাস্তি পরীকে দিচ্ছ। তখন আর চুপ থাকতে পারলাম না। আমি আগেই বলতে চেয়েও পারিনি তোমাদের বাবা ছেলে সম্পর্ক নষ্ট না হয় সেই ভয়ে। আর তুমিও মদের নেশে সব শেষ করে দিচ্ছ। আমি বলেছিলাম বাবা, তুমি ব্যবসার পরিবার একসাথে মিক্স করো না। আর তুমি বিথি আর পরীকে নিয়ে সেটাই করতে চাইছো। আমি পরীর সাথে একবার চুপি চুপি দেখাও করেছিলাম, তবে পরী জানে না আমি তোমার মা ছিলাম। পরীকে আমি ভালো করে পরখ করেছি। সে তোমার টাকা পয়সা চায় না, শুধু তোমার পদ তুলে আজীবন কাটাতে চায়। শুধু তোমার পদতলে আজীবন কাটাতে চায়। পরী বা তোমাদের সন্তানের জন্য শুধু টাকা রেখে যেও না বাবা, একজন আদর্শ পিতার স্মৃতিও রেখে যেও। তারা তোমায় পেলেই খুশি। তোমার বাবাও সব রেখে গেছে, তাতে হলোই বা কী? কিন্তু ভালো পিতা হতে পারেনি, তাই বিথিকে বিয়ে করে টাকা তো পাবে, তবে পরীকে আজীবনের জন্য হারাবে। সব ভুলে যেও বাবা, আমি তোমার বাবা। সব নতুন করে সব শুরু করো। মনে রেখো, টাকা দিয়ে সব হয় না। পরী যখন এতটা বছর সেই ছোট্ট ঘরে মানিয়ে নিয়েছে, আগেও সে পারবে। মায়ের চিঠিটা বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে হাল বেহাল করে তুলেছে। মামা বলে ডাকছে, তবে উত্তর দেওয়ার মতো তো এই বিশাল বাড়িটাতে কেউ নেই। সে যে আজ একা, তার মায়ের মতোই। মা, মা গো, কি ভুল বুঝেছি তোমায়। শেষবার মাপও চাইতে পারলাম না। কি অভাগা আমি। মা, তুমি সত্যি বলেছ। আমি পরীকে রেখে পারিনি বিথিকে জীবনে আনতে, আর তাই ওরা আমাকে ফাঁসিয়ে দিয়েছে। মা, তোমায় কত কষ্ট দিয়েছি মা, কত বুক ভরা যন্ত্রণা বুকে চাপা ছিল তোমার। মোহন একা ঘাসের ওপর চোখ বন্ধ করে শুয়ে আছে। একটা ছায়া মোহনের কাছে এগিয়ে আসছে। মোহন কিছু বুঝে ওঠার আগেই কেউ ছুরি দিয়ে মোহনের বুকে ছুরি দিয়ে কয়েকবার আঘাত করে দিয়েছে। মোহন মরণ ব্যথায় কুকড়িয়ে উঠছে। মা বলে চিৎকার দিয়ে দু চোখ বন্ধ করে পড়ে রয়েছে। মোহন, বলেই পড়ি চিৎকার করে উঠল। ওর চিৎকারে বাড়ির সকলে পরীর ঘরে চলে এলো। জাহানারা চেয়ে দেখলো পরীর সমস্ত শরীর ঠান্ডা হয়ে আছে আর ঘেমে একাকার। কি রে মা, কি হয়েছে? মা, মা, মোহন, মোহন। আব্দুর রউফ পরীর মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করার চেষ্টা করছে। মা, স্বপ্ন দেখেছিস বুঝি? পরী নিজের চোখ চারপাশ ঘুরিয়ে বলল, বাবা মা দেখো, এখন 2টা বাজে, মধ্যরাতে স্বপ্ন নাকি সত্য হয়। মা, মোহনের বিপদ মা, ওর বিপদ, আমায় যেতে হবে। হ্যাঁ, ওর কাছেই যেতে হবে আমায়। পরী সবাইকে ধাক্কা দিয়ে দরজা খুলে ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল। চোখের পানি এক হাতে মুছছে আর মোহন মোহন করে কাঁদছে। পিছন থেকে পরীর বাবা মা ভাই ভাবি সবাই তার পিছনে ছুটছে আর ডাকছে। মুন্না, পরীকে ধর, ও এত রাতে কোথায় ছুটে যাচ্ছে? এটা তো পাশের বাড়ি নয় যে ছুটে গেলেই মোহনকে পাবে। পরী কারো ডাকে সাড়া না দিয়ে উঠানে এসে গেটটা খুলতেই আরো জোরে কেঁদে উঠল। পরী, কি হয়েছে? কাঁদছো কেন? মোহন, তুমি তুমি ঠিক আছো তো? মোহনকে জড়িয়ে ধরে কাঁদছে পরী। সে কি কান্না? মোহনকে হারানোর যন্ত্রণার কান্না। তুমি কোথায় বারবার চলে যাও? কেন যাও? আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম জানো। সবার সামনেই পরী মোহনকে জড়িয়ে ধরে চুমুতে ভরিয়ে দিচ্ছে। তবে পরী এত নির্লজ্জ মেয়ে নয় যে সবার সামনে এমন করবে। তবে যেই ভয়ানক স্বপ্ন দেখেছে তাতে লাজ লজ্জা সব উড়ানছু। মোহন শুধু মিষ্টি হাসি দিয়ে পরীর কাণ্ড দেখছে। মা সত্যি বলেছে, পরী এক অসাধারণ মেয়ে, আর এই মেয়েটাকে কিনা এত বছর কষ্ট দিয়ে এসেছি। সবাই শান্ত হলেও রাহুল শান্ত হতে পারল না। তাদের দুজনকে এভাবে দেখে তার ভেতরটা কেঁপে উঠছে বারবার। আব্দুর রউফ, জাহানারা আর মুন্না সেখান থেকে সরে গেলেও ঋতু সরেনি। দুজনকে মন ভরে দেখছে। বাহ, কত টান! একজন মনে করলো আর আরেকজন হাজির। হ্যাঁ, মোহন তার মায়ের চিঠিটা পড়ে আর পারেনি একলা থাকতে, ছুটে এসেছে পরীর কাছে। আর রাহুলের সাথেও দেখা হয়ে গেল গ্রামের রাস্তার মোড়ে। রাহুলও কার জন্য সেখানে দাঁড়িয়েছিল এত রাতে জানা নেই। পরীকে শান্ত করে বারান্দায় সবাই বসেছে। মোহন পরীর চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদছিলে কেন? আর দৌড়ে কোথায় চলছিলে? নাকি কাউকে নিয়ে পালাতে চাইছিলে? তবে মোহন এটা মজা করেই বলেছে। পরী নিজেকে সামলে মোহনের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে মন ভরে দেখছে। আসলে আমি দেখলাম। বলেই সমস্ত ঘটনা খুলে বলল। মোহন অবাক। এত কষ্ট দেওয়ার পরেও
পরি আবার তার জন্যই কাঁদছে। মাঝরাতে ছুটে যাচ্ছিল তার কাছে। পরির বাবা আব্দুর রউফ মোহনকে ডাক দিয়ে বলল, বাবা তুমি এত রাতে এলে, সকালেও তো আসতে পারতে। এত রাতে যদি কোনো বিপদ আপদ হতো। না বাবা, সমস্যা নেই। তোমার মা নাকি মারা গেছেন, তা একটিবার বলতে তো পারতে। ওনার সাথে দেখা হলো না, তবে জানাজায় অংশ নিতাম তো আমরা। মায়ের কথা তুলতেই মোহন একদম চুপ। রাহুল, তুই এত রাতে আর মোহনকে কোথায় ফেলি? রাহুল মাথা নত করে চোখটা গরম করে ভারী কণ্ঠে বলল, না মানে আজ কাশেম ছাড়া পাবে, তাই কখন সে গ্রামের রাস্তায় ঢুকবে সেই আশাতেই ছিলাম। আমার নজর এড়িয়ে সে গ্রামে ঢুকতে পারবে না, তার তো সেই সব কিছুর হিসেব দিতেই হবে আমায়। মোহন রাহুলের কাঁধে হাত রেখে বলল। এবার ফিরবে না ভাই, নিশ্চিন্ত থেকো। পরি মোহনকে খেতে দিয়ে মুখ দেখেই বোঝা যায় কতদিনের আনাহারি। তবে ভাবনার বিষয় হলো এটা, তাই বলল। কাশিম ফিরবে না মানে? তার তো সাজা শেষ তাহলে? বাচ্চাদের দিকে একবার করুণ চাহনিতে চেয়ে বলল পরি। তুমি চিন্তিত ছিলে না, সেই চিন্তা শেষ। পরি হাঁ হয়ে মোহনের কথা শুনছে। কোন চিন্তা? কাশেম। কাশেম নামটা শুনে পরি আরও অবাক। তখনও সে এমনটা কিছু বলেছিল। কি হয়েছে খুলে বলবে আমায়? কাশিমের টেনশন নেব না কেন? সে ফিরলেই তো তার নোংরা চিন্তাধারা ফিরবে। ঋতু আর আমায় দেখতে পেলেই তার শয়তানি শুরু করবে সে। মোহন খাটে আয়েশ করে শুয়ে চোখ বন্ধ করে বলল, মেরে দিয়েছি তো। কি করেছো? কাকে মেরে দিয়েছো? পরির গলা দিয়ে আওয়াজ আর বের হচ্ছে না। কি বলছে? ওনার মা মরার পর মাথাটা খারাপ হলো না তো? পরীকে এক ঝটকা মেরে কাছে টেনে নিয়ে বলল, এত কিছু এখনই জানতে চাও কেন? আমি তো আছি। বড্ড ক্লান্ত আমি পড়ি, আমার বড্ড ঘুম পাচ্ছে। পরীর কোলে মাথা রেখে মোহন বড্ড আরামে চোখ বন্ধ করে রেখেছে। পরী তো এমন একজন স্বামীই চেয়েছিল। আজ বড্ড মনে শান্তি পরীর। মোহন কত বদলে গেছে, কত নরম স্বর, অন্যরকম এক মানুষ। পরী ভেবেছিল মোহন ঘুমিয়ে গেছে, তাই আজ নিজ ইচ্ছায় মোহনের কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। পরীর ছোঁয়া পেয়ে মোহন তার চোখ দুটো মেলে পরীর দিকে তাকিয়ে রয়েছে। এতে পরী বেশ লজ্জাও পেল। পড়ি, আমি কত বড় অমানুষ যে নিজের সন্তান আর তোমার প্রতি অবিচার করেছি। তবুও তুমি আমায় কত ভালোবাসো। পরীকে জড়িয়ে ধরে নিয়ে বলল, আমায় ক্ষমা করে দাও পড়ি, আমি তোমায় ছাড়া বাঁচব না। কোনোদিন আমায় ছেড়ে যেও না প্লিজ। আমি বড্ড বেশি ভালোবাসি তোমায়। বিয়ের এত বছর পর আজ সে মোহনের মুখ থেকে শুনতে পেল সে পরীকে ভালোবাসে। এমন আরও কোনো স্ত্রী আছে নাকি দুনিয়ায়, জানা নেই। কোথায় যাব আমি? হ্যাঁ, কোথায়? যদি যাওয়ার হতো তাহলে তো কত আগেই চলে যেতাম। আমিও তোমায় বড্ড ভালোবাসি, খুব বাসি, খুব। পড়ি, তোমায় কিছু বলার ছিল আমার। শ্শ্, মোহনকে থামিয়ে দিয়ে বলল, কি হয়েছে তা আমি জানতে চাই না, তবে তুমি ফিরে এসেছো এতেই অনেক। পরীর কথায় মনে হচ্ছে সে কিছু একটা জানে। আসলেই তো জানে। বিথির খবরটা সে ড্রাইভার কাকার কাছ থেকেই পেয়েছিল। তবে মোহনকে বলেনি। সে দেখতে চেয়েছিল মোহন শেষ কি করে। তবে তার ভালোবাসার রং ফুটে উঠেছে। সে বিথিকে নিজের সাথে জড়ায়নি। সব টাকা পয়সার মুখে থুতু দিয়ে ফিরে এসেছে সে আমার কাছে। নিজের ভাবনা থেকে ফিরে এসে মোহনকে আঁকড়ে ধরে বলল, আমার চাই না এত টাকা করি। আমি দুবেলা ভাত ডাল এগুলো দিয়ে চালিয়ে নেব। আর তুমি বিথি আপুর কথা বলতে চাও তো, তাই তো? আমি সবই জানতাম, বলিনি তোমায়, কারণ আমার স্বামীর উপর বিশ্বাস ছিল সে এমন কিছুই করবে না যাতে আমাদের কষ্ট হয়। আর এই বিথি বা অন্য কোনো কথা বলে আর কষ্ট পেতে চাই না আমি। মোহনা জামাই একটাবার ভালোবেসে কাছে টেনে নিবে, কতই তো নিজের ক্ষোভে আমায় জ্বালিয়েছো। তা আজকে একবার। পরীর কথাটা শেষ করতে দেয়নি মোহন। পরীর ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দিয়ে এক অন্য জগতে পাড়ি দিয়েছে দুজনে মিলে। আজ মন ভরে পরীকে আদরে ভরিয়ে দিতে চায় মোহন, যা পরী সব সময় আশা করেও পায়নি। মোহন শুধু এই বুকে পরীর জন্যই ভালোবাসা জমিয়ে রেখেছিল, তা আজ বুঝিয়ে দেবে। সকাল সকাল বাহিরে কারো চেঁচিয়ে ডাকার শব্দে পরীর ঘুম ভাঙে। উফ, মাত্র একটু চোখটা বুঝেছি, এখনই ডাকাডাকি। পরী ঘুম থেকে উঠে মোহনের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কোনো মতো শাড়িটা পরে বাইরে ছুটে এসেছে।
মুন্না আর রাহুল বেশ চিন্তিত। তাদের মুখের দিকে তাকিয়ে জানতে চাইল এত সকালে চেঁচানোর কারণ। পরি, তোর স্বামী মানে? ভাইয়া কি কি মানে করছো, বলো না কি হয়েছে? রাহুল পরীর কাছে এসে পরীকে শক্ত করে ধরে বলল, পরি, তোমার স্বামী কালকে কাশেমকে মেরে দিয়েছে। এই কথা শুনে পরী জ্ঞান হারিয়ে পড়ে যাওয়ার ন্যায়। পরি, পরি নিজেকে সামলাও। এখনো কেউ জানে না এই কাজ কে করেছে। তবে সবাই বলা বলি করছে গ্রামের শেষ রাস্তায় মুড়ে নাকি কাশেমের লাশ পাওয়া গেছে। মাথায় কেউ 3টে গুলি করেছে, আর সেই লোক নাকি বড় গাড়ি করে এসেছে আর গুলি করেই পালিয়েছে। গুলির কথা শুনতেই পরী কেঁপে উঠল। হ্যাঁ, মোহনের কাছেও তো একটা পিস্তল আছে, তাই কাল রাতে বলেছিল মেরে দিয়েছি, এটাই বলতে চেয়েছিল সে। গ্রামে পুলিশ ভরে গেছে, তবে এখনও জানা যায়নি কে কাজটা করেছে। পরী কপালে হাত দিয়ে বসে রয়েছে। আব্দুল রউফ আর মুন্না চুপচাপ বসে রয়েছে মোহনের পাশে। আর রাহুল কাশেমের লাশ যেখানে পাওয়া গেছে সেখানে গেছে হালচাল দেখতে। তবে একটা মানুষকে মেরে ফেললেও তার কোনো পস্তানো নেই। সুন্দর করে বসে বসে নারিকেল মাখানো মুড়ি চিবোচ্ছে। সবার মুখে চিন্তার ছাপ দেখে মোহন ফিক করে হেসে দিয়ে বলল, অযথা কেউ চিন্তা করে মাথা গরম করবে না। আমার ধরা কেউ পাবে না। আমি এত কাজে কাজ করি না। পরী মোহনের পায়ের কাছে বসে বলল, তুমি ওকে জানে মেরে দিলে, এত বছর পর তোমার নিজের মনের মতো করে পেলাম, আর এখন যদি 5 কান হয় তাহলে তো তোমার পুলিশ ধরবে। কিচ্ছু হবে না পরে। তোমায় টেনশন দেয় এমন কোনো জিনিস আমি রাখবো না। আর কাশেম এটারই পাওয়ার ছিল। ও যা করেছে মৃত্যু কম শাস্তি। আমি তোমাদের আঁকড়ে ধরে বাঁচতে চাই, কোথাও যাব না। তুমি চিন্তা করো না পরি, সব ঠিক হয়ে যাবে। মোহনের কথাতে তো আর হবে না, চিন্তা তো হচ্ছেই। রাহুল খবর এনেছে কাশেম মরার কেসটা কেউ সমাধান দিতে পারছে না। সবাই বলা বলি করছে কাশেম একটা বাজে ছেলে, হয়তো তারই সাথীরা মেরে দিয়েছে কোনো বিবাদ নিয়ে। কথাটা শুনে স্বস্তির শ্বাস তো নিল বটে, তবে ভয়টা কমেনি। মোহন কমলকে সাইকেল এনে দিয়েছে, কমলকে সাথে করেই বাজার থেকে নিয়ে এসেছে। মোহন কমলকে সাইকেল চালানো শিখাচ্ছে, আর কমল বারবার পড়ে যাচ্ছে। যতবার পড়ছে ততবারই মোহন কমলকে জড়িয়ে ধরে আদর করে যাচ্ছে। মনে হয় পড়ে গিয়ে আঘাতগুলো কমলের নয়, তার বুকে লেগেছে। কুহুর জন্য মোহনের পিঠই একটা গাড়ি। কুহুকে মা ছাড়া একটি ডাকও দেয় না মোহন। যে মা জন্ম দিল তাকে মা ডাকতে পারলাম না। একলা ছেড়ে দিয়েছে, মা কতই না কষ্ট করেছে। আর সেই মা ডাকার স্বাদ কুহুকে ডেকে পূরণ করব। এ আমার মা। এদিকে ঢাকার অবস্থা বেশি ভালো না। তার সমস্ত কিছুই বিথির বাবা দখলে নিয়ে নিতে চলেছে, আর মোহনকে প্রতারণায় দায়ে পুলিশ দিয়ে দিতে চাইছে। সে নাকি কোম্পানির সমস্ত গোপন খবর অন্য কাউকে দিয়ে টাকা হাতিয়েছে। এখানে মোহন এতটা মেখে গেছে যে ঢাকার কথা মনেই নেই। তবে ফিরতে তো হবেই। ঢাকার কথা শুনে পরীর বুকটা কেঁপে উঠল। না না, তুমি যাবে না, আমি তোমায় হারাতে চাই না। সব দিয়ে দাও ওদের, আমি কিচ্ছু চাই না, শুধু মোহন তুমি থাকলেই হবে আমার। পরীকে জড়িয়ে ধরে মোহন হেসে বলল, আমারও চাই নেই টাকা পয়সা, তবে শেষে একটা হিসাব বাকি রয়েছে, তা মিটাতেই ফিরে যাচ্ছি। তবে অদা করে যাচ্ছি, খুব শীঘ্রই ফিরবো, একেবারে ফিরবো। এসে এখানে একটা কাজ জোগাড় করব। বিথির সাথে তো সামনাসামনি হতেই হবে। ওর সামনে গিয়ে সব বলতে হবে আমায়। আমি ওকে সব বলিনি, শুধু বিয়ের আগের দিন ওর বাবাকে ফোন দিয়েছিলাম বিয়ে করতে পারবো না বলে, আর বিথির সাথে দেখা করা হয়নি। আজও সে আমার পথ চেয়ে রয়েছে। এবার যাব সমস্যা থেকে বেরিয়ে এসে আমরা 4 জন সুখে ঘর বাঁধবো। দেখো পরি, আর কত পালাবো। পরী মোহনকে হাসি মুখেই বিদায় দিয়েছে, কারণ সে এবার পুরোপুরি পরীর হয়ে আসতে যাচ্ছে। ওর জীবনে পরী ব্যতীত অন্য কারো চিহ্ন থাকবে না। যাই পরি, জলদি ফিরবো, খুব জলদি। মোহন ঢাকায় পৌঁছেই আগে বিথিদের বাড়িতে যায়। বিথি মোহনকে দেখে যেন তার দুনিয়াকে ফিরে পেয়েছে। মোহন, মোহন কোথায় চলে গেছো? বলেই মোহনের গলায় ঝুলে কান্না করছে। এই নিষ্পাপ মনে কষ্ট দিয়েছি। একটা নয়, 2টি মেয়ের জীবন নিয়ে খেলেছি আমি। নিজের চোখের পানিটা আড়াল করে বিথিকে টেনে নিজের সামনে নিয়ে এলো মোহন। বিথি, আমি মোহনের কথা বলতে গিয়েও পারল না। বিথির বাবা ওপর থেকে তাকে দেখতে পেয়ে দ্রুত গতিতে সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে আসে।
তুই এখন কি চাস? তুই কি জানিস বিয়েতে সবাইকে আমন্ত্রণ করাও শেষ হয়ে গিয়েছিল, আর তুই তার একদিন আগে বললি বিয়ে ক্যান্সেল? কি পেয়েছিস? আমার মেয়ে কি খেলার পুতুল? তোর সব সহ্য করেছি, আর না, কাঠগড়ায় যদি তোকে দাঁড় না করিয়েছি তারপর বলিস। আর দেখি তুই কি করে এখানে ব্যবসা চালাস। মোহন বিথির বাবার সামনে হাঁটু গেড়ে বসে হাত জোর করে বলল, আমি জানি আমি খুব অন্যায় করেছি, তবে বিয়েটা করলে এর চাইতে বড় অন্যায় হতো। একসাথে অনেকগুলো জীবন নষ্ট হয়ে যেত। তাই আমায় মাফ করবেন। আর আমার কোনো টাকা পয়সা বা ব্যবসা কিছুই চাই না, সব রেখে দিন। শুধু আমায় ক্ষমা করুন প্লিজ। বিথির বাবা নিজের চোখে বিশ্বাস করাতেই পারছে না এটা মোহনই তো। সে কারো কাছে মিনতি করছে এটা ভাবাই যায় না। শুধু বিথির বাবা নয়, বরং বিথিও অবাক। বিথির কাছে এসে মোহন ওর হাত ধরে বলল, বিথি, আমি পারবো না তোমায় জীবনে জড়াতে। আমার জীবনে আরও আগে একজন জড়িয়ে গেছে। বিথি মোহনের কথা শুনে সোফায় ধপ করে বসে পড়ল। অন্য কেউ জড়িয়ে গেছে মানে? পরি, বিথি, আমি বিবাহিত আর আমার বাচ্চাও আছে। তাই পরীকে কষ্ট দিয়ে আমি আর পারবো না তোমায় নিয়ে মিথ্যা ঘর পাততে। বিথি নিজের চোখের পানি মুছে নিয়ে মোহনের চোখের পানি মুছে দিয়ে বলল, আরে কাঁদছো কেন? কবে বিয়ে করলে? আমায় বলনি কেন? সব জানতে চাই আমি মোহন, কেন করলে এমনটা? মোহন বিথির পাশে বসে পরীর সাথে বিয়ের ঘটনা, তারপর পরীর সাথে তার অমানবিক অত্যাচারের ঘটনা সব খুলে বলল বিথিকে। বিথির বাবা চুপ করে সব শুনছে। সে তো মেয়ের চোখের পানি দেখে রেগে এমন করেছিল মোহনের সাথে। তবে পরির সাথে যা করেছো, আমার মেয়ে হলে তো খুন করে দিতাম। বিথি সব শুনে অবাক। মোহন, সত্যি তুমি খুব ভাগ্যবান যে পরীর মতো একটা মেয়ে পেয়েছো। সত্যি মোহন, এমন মেয়ে আমি জীবনে দেখিনি। তোমার এত অত্যাচার সব সয়েও তোমার পায়ে পড়ে রয়েছে। এটা যদি আমার সাথে হতো না, তাহলে তোমায় খুন করে জেলে চলে যেতাম। বিথি, আমার যেতে হবে। আমি পারবো না এই ইট পাথরের দেয়ালে ঢাকা শহরে থাকতে। পারবো না যেখানে মা নেই। তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে যেখানে, সেই বাড়িতে শ্বাস ফেলতে আমার কষ্ট হবে। তাই আমি ফিরে যেতে চাই সেই গ্রামে, যেখানে কত সহজ সরল মানুষ, তারা দুবেলা পেট পুরে খেলেই খুশি, টাকার পিছনে ছুটে বেড়ায় না। সেখানে আমার পরি আছে, আমার ছেলে কমল আছে, আর আমার মেয়ে কুহু। ব্যাস, এদিনই আমি থাকতে চাই। আর আমার কিছু চাই না বিথি, সব তোমায় দিয়ে দিলাম। আমার পরি হলেই হবে। বিথির বাবা হাসি মুখে মোহনের সামনে এসে বলল, মোহন, আমায় ক্ষমা করো। আসলে আমার মেয়ের চোখে পানি আমায় অমানুষ করে দিয়েছিল। তোমার সম্পত্তি তোমারই রইবে, আমাদের চাই না। আমার মেয়ে শান্ত হয়েছে, এই বহুত। মোহনের হাতে তার কোম্পানির সমস্ত কাগজ তার হাতে দিয়ে বলল, নাও। বাবা, চাই না এইগুলো। মোহন হালকা হাসি দিয়ে সবকিছু বিথিকে দিয়ে বলল, এই টাকা পয়সা কোম্পানি কিছুই চাই না, সব তোমায় দিয়ে গেলাম। শুধু বাড়িটা থাক। এখানে আমার মায়ের গন্ধ লুকিয়ে আছে, সেখানে গেলে মায়ের ডাক শুনতে পাই। মোহন বাবা, এসেছিস? এই কথাটা কানে বাজে বিথি। মা আমায় এভাবে ডাকতো, তবে আমি এতটা অমানুষ যে মায়ের ডাকে সাড়া দেয়নি। আর এখন মা হারিয়ে বুঝতে পারছি মা কি ছিল। বড্ড কষ্ট দিয়েছে মাকে, তাই মায়ের শেষ ইচ্ছে আমি অক্ষরে অক্ষরে পালন করব। বিথি মোহনের দেয়া সমস্ত কিছু রেখে বলল, নিলাম মোহন, তবে আমিও তোমার বউকেও কিছু দিতে চাই, তখন তুমিও বাধা দিও না। তুমি যাবে গ্রামে? মোহনের চোখের উজ্জ্বল হাসি। কতদিন পর বিথি মোহনকে হাসতে দেখছে। হ্যাঁ যাবো মোহন, যাবো। তোমার সেই বউকেও তো দেখার বাকি আছে, আর তোমার বাচ্চাদেরও দেখার বাকি। মোহন হাসিমাখা মুখ নিয়ে বলল, তাহলে চলো। বিথি কিছুক্ষণ মোহনের মুখের দিকে তাকিয়ে রয়ে বলল, যাবো মোহন, তবে এখন নয়। কিছুদিন পর দেখবে আমি তোমাদের সামনে হাজির, চমকে দেব তোমায়, আর আমার স্বামীকে নিয়েই যাবো, দেখো। আমি চলে যাচ্ছি বিথি, আমার পরীর কাছে। সে হয়তো আমার জন্য পথ চেয়ে রয়েছে। যদি কখনো মা বা তোমার কথা মনে হয় তাহলে আসবো। চলি। বিথি আর তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে মোহন মনের আনন্দে গাড়ি নিয়ে তার নিজের বাড়িতে গেছে। সেখানে তার মায়ের শেষ কিছু চিহ্ন আর তার মায়ের ছবিটা নিয়ে ড্রাইভার কাকাকে বাড়ির চাবিটা দিয়ে বলল, তুমি বাড়িটা দেখে রেখো, মাঝে মধ্যে যেও গ্রামে। গাড়ি চালাচ্ছে আর ভাবছে
বসে থেকে তো লাভ নেই, বাচ্চাদের নিয়ে তো খেয়ে পড়ে চলতে হবে। না, সেখানে গিয়েই পরীর ব্যাংক থেকে কিছু টাকা বের করে একটা ব্যবসা দাঁড় করাবে, গ্রামের কিছু মানুষের জন্য কাজের জায়গাও হবে, আর বেশ চলেও যাবে। ওর পরী লোভী নয়, সে বড্ড লক্ষ্মী। গাড়ি চলছে তার আপন গতিতে, মোহন তার পরীর কাছে চলছে একেবারে তার হয়ে। আর কোনো কষ্ট নেই, বেশ সব শেষ। এখন নতুন করে শুরু করব আমরা। 3 বছর পর বিথি মোহনের সমস্ত সয় সম্পত্তির কাগজ পরীকে উপহার হিসেবে দিতে যাচ্ছে। তবে বিথি তো গ্রামের ঠিকানা জানা নয়, তবে মোহনের ড্রাইভারের বেশ চেনা, তাই তাকে সাথে নিয়েই পথ চলা। পরীদের বাড়ির কাছে গিয়ে বিথি দীর্ঘশ্বাস নিয়ে হাসি মুখে বাড়ির গেটটা খুলল। আজ কতদিন বাদে মোহনের মুখটা দেখব, আর বলবো মোহন আমার বিয়ে ঠিক হয়েছে। তুমি তোমার পরিবার সহ আসবে, কিন্তু তোমায় আসতেই হবে যে। বাড়ির গেট খুলে দেখল কেউ কোমরে শাড়ির আঁচল গুজে ভেজা কাপড় শুকাতে দিচ্ছে, তবে মুখটা দেখা যাচ্ছে না। বিথি কি বলবে ভেবে না পেয়ে বলল, আচ্ছা, এটা কি পরীর বাড়ি? তাকে একটু ডেকে দেবেন। আপনি? আমি বিথি। বিথি নামটা শুনে পরীর হাত থেকে কাপড়গুলো অনায়াসে পড়ে গেল। আপনিই বিথি? হ্যাঁ, তুমি কি পরী? পরী চোখ গরম করে বিথির সামনে এসে ওর গালে কষে একটা চড় বসিয়ে দিল। বল, আমার মোহনকে কোথায় লুকিয়ে রেখেছিস বল। পরীর মুখে এমন কথা শুনে বিথি অবাক। মোহন কোথায় মানে? সে তো তোমাদের কাছেই ফিরে এসেছে, এখানে আসেনি, তাহলে কোথায়? আব্দুল রউফ, বিথির আর বাকি সবাই ঘরে উপস্থিত। রাহুলও এসেছে, সে তো রোজই আসে পরীকে পেতে, তার এখনও ইচ্ছা। আব্দুল রউফ বিথিকে ডাক দিয়ে বলল, মা, মোহন কোথায়? সে যে গেছে তোমার সাথে দেখা করতে, তারপর আর ফিরে আসেনি। আর আমরা তো ধরে নিয়েছি হয়তো সে তোমাকে বিয়ে করে নিয়েছে। আর ওর কোনো ঠিকানা না জানার কারণে আর যেতেও পারলাম না। আর পুরিও দেয়নি সেখানে যেতে, কারণ যে স্ব-ইচ্ছায় চলে গেছে তাকে জোর করে লাভ নেই। এখন তুমি বলছো তোমার সাথে দেখা করার পর সে ফিরে এসেছে, এখানে তো আসেনি, ওখানেও নেই। তাহলে মোহন কোথায়? 3টে বছর হয়ে গেল, সে কোথায়? পুরি এতদিন ভেবেছিল মোহন তাকে ধোঁকা দিয়েছে, তাই নিজেকে শক্ত করে বাচ্চাদের জন্য বেঁচে রয়েছিল। তবে এখন তো ভিতরে ভয় ঢুকে গেছে, মোহন কোথায়? তার বিপদ হলো না তো? হ্যাঁ আঙ্কেল, আমি সত্যি বলছি, পরী আমার ছোট বোনের মতোই। সেদিনই মোহন আমার সাথে দেখা করে পরী আর বাচ্চাদের কথা বলে, আর বলেছে পরী আর বাচ্চারা তার দুনিয়া, পারবে না ওদের ছাড়তে। আর তাই দেখুন। সমস্ত প্রপার্টির কাগজ বের করে দিয়ে বলল, সবকিছু আমায় দিয়ে পরীর কাছে ফিরে এসেছিল, আর আমি তো এলাম তার সুখের সংসার দেখতে। তবে মোহন কোথায়? পরী তার বাবাকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। বাবা, মোহন কোথায় বাবা? সে বলে গেছে ফিরবে, এতটা বছর পার হয়ে গেছে তাও সে এলো না। আমি বলেছি না বাবা, মোহন আমায় ধোকা দেয়নি, ওর কোনো বিপদ হয়েছে বাবা, কোনো বিপদ। মোহনের খোঁজ মিলছে না বলে ড্রাইভার কাকাও কান্না করছে। মোহন বাবা, কোথায় আপনি? কোথায়? পরী মোহনের জন্য পাগল প্রায়। যেখানে সবাই মোহনের চিন্তায় অস্থির, সেখানে রাহুল আগে কেটে বলল, দেখো পরি, আমি তো আগেই বলেছি মোহন একটা ঠকবাজ, সে তোমায় ধোঁকা দিয়েছে। আর বিথিকেও এখন হয়তো অন্য কাউকে পেয়ে গেছে, তাই খুনি কখনো কারো আপন হয় নাকি? কথাটা শেষ করার আগেই পরী রাহুলের গলে কষে একটা চড় বসিয়ে দিল। কে তুমি? কে? আমার আর আমার স্বামীর সম্পর্কে কথা বলো, কে তুমি? পরি, আমি সত্যি বলছি, মোহন তোমার যোগ্য নয়। আমি আছি তো তোমার আর বাচ্চাদের খেয়াল রাখার জন্য। তাহলে কেন এত তুমি ওই মোহন মোহন জব করছো? সবার কথায় ফুল স্টপ বসে গেছে, কারণ কুহু আর কমল এসেছে। তারা জানে না তাদের বাবা সম্পর্কে, ভালোই জানে। কমলের মনে আছে তার বাবার চেহারা এবং তার সাইকেল চালানো শেখানোর কথা। কুহুও তার বাবার কথা বহু শুনেছে তার মায়ের কাছ থেকে। তাদের বাবা তাদের হিরো। কুহুর তেমন খেয়াল নেই, তবে ছবিতে বহুবার দেখেছে। ওরা জানে ওদের বাবা বিদেশে আছে আর কিছুদিন পরই ফিরে আসবে।
কুহু তার মায়ের কাছে এসে বলল, আম্মু, বাবাই এলো বুঝি? মুন্না কুহুকে কোলে নিয়ে বলল, না, মামা আসবে এই তো কয়েকদিন পর। তবে সব কথা সব দিকে এখন মেহমানের খোঁজটা করতেই হবে, কোথায় আছে, কি হয়েছে, আর ফেরেনি কেন। তবে মোহন সবার মুখে জবাব শুনে রাহুল বেশ রাগ। এতদিন নামটা শুনতে হয়নি, সবাই ঘৃণা সহ নাম নিত, আর আজ দেখো তার নামে মালা জপছে। এত কাঠখড় পোড়ালাম পরীকে পেতে, তাও এই মোহন মোহন আর মোহন। কত দিন ধরে পরীকে বোঝাচ্ছি, পরী মোহন ফিরবে না, ফিরবে না, আমায় তোমার জীবনের সাথে জড়িয়ে নাও। পরী রাজি হয়নি, তার ভিতরে নাকি সেই রবে। তবে পরী তোমাকে পেতে আমি বহু কষ্ট করেছি, মোহনকে সরিয়ে দিয়েছি। এই ঢাকার ম্যামটা এসে সব পাল্টে দিল। না, দরকার পড়লে মোহনকেও শেষ করে দেব, শ্বাসটা বন্ধ করে দেব। তখন লাশ পেলে যদি পড়ি আমার হয়, তবে তাই হবে। নিভিয়ে দেব মোহন নামক বাজনা, তখন পড়ি আমার, শুধু আমার। আর কমল আর কুহুকে নিজের সন্তানের মতোই আগলে রাখবো, খুব যত্ন করে রাখবো তাদের। আর ওদের পেতে হলে যা করতে হয় আমি তাই করব। বিথি মোহনের আমানত সব পরীর হাতে তুলে দিয়ে বলল, নাও, এগুলো সব তোমার। পরী আবার সব বিথির হাতে দিয়ে বলল, না বিথি আপু, এগুলো আমার স্বামী তোমায় দিয়েছে তার তরফ থেকে উপহার, তা আমি নিতে পারবো না। আর মোহন আমাদের সারা জীবন সুন্দর করে কাটানোর মতো সম্বল রেখে গেছে, ব্যাংকে টাকা আছে আমার নামে, বহু কিছুই রেখে গেছে, যা দিয়ে সারা জীবন আমি কেন ছেলেমেয়েরাও আয়েসে কাটাতে পারে। এইগুলো আমার চাই না, কারণ সে যখন নেয়নি আমিও নিব না। বিথি পরীকে সব জোর করে দিয়ে বলল, না পড়ি, এগুলো মোহন আমায় দিয়েছে, তবে এবার আমি তোমাকে দিলাম। মোহন ঠিক বলেছে, তুমি সত্যি অসাধারণ মেয়ে, খুব অসাধারণ। পড়ি, আমায় ঢাকা ফিরতে হবে, কারণ সেখানে গিয়েই আমায় সব খোঁজ নিতে হবে, কারণ মোহন হয়তো সেখান থেকেই নিখোঁজ হয়েছে। আর পড়ি, আমি এসেছিলাম আমার বিয়ের দাওয়াত দিতে, তবে এখন আর বিয়েটা হচ্ছে না। মোহনকে ফিরে পেলেই আমার বিয়ের ডেট ঠিক করব। আর তুমি চিন্তা করো না, আমার হবু বর ঢাকার এসআই, তাই মোহনকে খুঁজতে সে সাহায্য করবে। আর তুমি এদিকে খোঁজ নাও, কোনো খবর বা কারোর সাথে যাওয়ার সময় দেখা বা কথাবার্তা হয়েছে কিনা সব ডিটেলস নাও। পরী বিথিকে বাধা দিয়ে বলল, না আপু, আমিও যাব। ড্রাইভার কাকা, আমি আমার স্বামীর ঘরে যাব, প্লিজ কাকা গাড়ি স্টার্ট দিন, সেখানে গেলেই তাকে পাবো। রাহুল ভিতরে ভিতরে হেসে বলছে, পাবে না পড়ি বিথি, ওর খোঁজ তো শুধু বলেই মনে মনে হাহা করে হাসছে। পরি আর বিথি বেরিয়ে পড়েছে, একা যাওয়া ঠিক হবে না, তাই মুন্না আর রাহুলও সাথে গেছে। বাচ্চাদেরকে নিয়েই পাড়ি দেওয়া হয়েছে। বিথি তার বাড়ি চলে গেছে আর পরি তার স্বামীর বাড়ি। কত বড় বাড়ি! বাড়িটা দেখে মুন্না আর রাহুলের চোখ তাক লেগে গেছে। পরি বাড়ির প্রতিটি কোণা কোণা দেখছে। অবশেষে মোহনের মায়ের রুমে ঢুকেছে। ঢুকতেই মোহনের মা আর বাবার ছবি দেখতে পেল। তবে এনাকে তো চিনি, কমলকে স্কুলে ভর্তি করাতে গিয়ে ওনার সাথে কথাও হয়েছিল। বড্ড ভালো মহিলা ছিলেন। আর ইনি তাহলে মোহনের মা, মানে আমার শাশুড়ি। মোহনের বাড়িটা বেশ সাজালো গোছালো, কাজের লোকেরা মনে হয় সব সাফাই করেই রাখে। তবে মোহন বাড়ি ছেড়ে সব ছেড়ে কোথায় বা যাবে? তার সত্যি কোনো বিপদ হয়েছে, নয়তো মানুষটা আমাকে ছেড়ে যাওয়ার জন্য ফেরেনি তখন। পরি বেশে বেশে মোহনের রুমটায় গিয়ে উঠল। চেনাই যাচ্ছে এটা তার রুম। আলমারিতে ওর জামা কাপড় আর বড় একটা ছবি ঝুলে আছে, দেখে মনে হচ্ছে কলেজ লাইফের হবে। পরি বড্ড ক্লান্ত। পরি কাজের লোকদের ডেকে পাঠিয়ে দেখলো লোক প্রায় 5 থেকে 6 জন। 2 জন বিশ্বস্ত কাজের লোক রেখে সবাইকে বিদায় দিয়েছে, কারণ এত লোকের দরকার নেই। তাদের বেশ কিছু টাকা পাঠিয়ে দেবে বলেছে, আর মোহন এলেই ডাকা হবে। মোহনের গাড়িটার খোঁজও এখনো পাওয়া গেল না। তবে ড্রাইভার কাকা গ্যারেজে গিয়ে গাড়ির বাহার দেখিয়ে বলল, ছোট বউরা নিয়ে এখানে অনেকে আছে, যেখানে যেখানে যাবেন আমায় বলবেন, মোহন বাবাকে খুঁজতে আকাশ পাতাল এক করে দেব।
বিথি তার হবু বরকে মোহনের ছবি আর সব ডিটেলস বলল। বিথির হবু বর ফারুক সব শুনে বলছে মোহন হারায়নি, তাকে কেউ কিডন্যাপ করেছে। যেহেতু টাকা পয়সা কিছু চায়নি, তার মানে শত্রুতার কারণে এমনটা হয়েছে। লাশও পায়নি, তার মানে হয়তো এখনো আটকে রেখেছে, নয়তো মেরে লাশ গায়েব করে দিয়েছে। কালকে পরীর সাথে কথা বলতে হবে মোহনের, তেমন কোনো শত্রু আছে কিনা জানতে হবে। পরি নিজের অ্যাকাউন্ট থেকে টাকা বের করে সবার বেতন ক্লিয়ারও করেছে। সে নেই তো কি, আমি তো আছি। আমার বাড়ি আমায় বুঝে নিতেই হবে। আর মোহন এতদিন নেই, তাদের বহু বেতনই আটকা ছিল। অবশ্য কিছু মাসের বেতন অগ্রিম দিয়েছিল মোহন, আর এখন পরি পুরোটা ক্লিয়ার করেছে। টাকা পেয়ে সবার মুখে হাসি। তারা বলছে বউ রানী, আমরা জানতাম আমাদের বেতন পেয়ে যাব, তাই তো এখনো কাজ ছাড়িনি। সেই বড় সাহেবের আমল থেকে এখানে কাজ করছি। তবে যাই হোক, মোহনকে ফিরিয়ে আনাই পরির উদ্দেশ্য। তবে সমস্যা হলো, খাল কেটে কুমিরও সাথে নিয়ে এসেছে রাহুল। সে তো চায় না মোহন আসুক, আর সেই প্রস্তুত নিতেই আছে। রাতের আধারে বাগানে গিয়ে কার সাথে তার বহুক্ষণ ফোন আলাপ চলছে রাহুলের। পরি মুন্নার সাথে কথা বলতে বলতে লক্ষ্য করলো রাহুল সেখানে নেই। হাওয়া হয়ে গেল না তো? রাহুলকে খুঁজতে বাহিরের দিকে চোখ যেতেই লক্ষ্য করলো রাহুল কারো সাথে বেশ করে কথায় মজেছে। হয়তো কেউ হবে, এটা নিয়ে তো আর মাথা ঘামানো যাবে না। পরি কান্নাকাটি বন্ধ করেছে, কারণ এখন কেঁদে লাভ নেই। নিজেকে শক্ত হাতে হাল ধরতে হবে, আর মোহনকে ফিরাতে হবে। মোহনকে ছাড়া পরির কেই বা আছে? সেই তো সব। পরদিন সকালে ফারুক আর বিথি হাজির, কারণ পরির সাথে কথা বলেই বোঝা যাবে মোহনের শত্রু কে আছে। পরি দেখো, যা জানো তাই বলো। তোমার এক একটি শব্দে আমার মোহনের দিকে পৌঁছাবো। কোনো বন্ধু বা ফ্যামিলির অন্য সদস্য? আচ্ছা বলো তো, মোহনের কারোর সাথে শত্রুতা ছিল? না, আমি যতটুকু জানি সে তেমন ছিল না। তবে আমার ওর বন্ধু বান্ধব বা আত্মীয় সম্পর্কে আমি কিছুই জানি না। কারণ আমি এই বাড়িতে নয়, বরং একটা ছোট্ট ভাড়া বাড়িতেই থাকতাম, আর মোহন সেখানে মাঝে মধ্যেই আসতো। ফারুক পরির সাথে কথা বলে বুঝতে পেরেছে পরির কাছ থেকে কিছু জানা যাবে না। যে স্বামীর বাড়িতেই কাল এসেছে তার আর কি ধারণা। ফারুক বহু জায়গায় মোহনের খোঁজ নিচ্ছে, তার অফিস, ফ্যাক্টরি, সবার কাছ থেকেই খোঁজ নিচ্ছে। পরির বড্ড মোহনকে দেখার জন্য মন কেমন করছিল, তাই সে বাড়িটায় যেতে ইচ্ছাও করছিল। না, কালকেই সেখানে যাব। হয়তো অন্য কেউ থাকে, তবে গিয়ে একবার মনটাকে হালকা করতেই হবে। মোহনের ছবির সামনে এসে ছবিটায় মাথাটা গুজে বলল, কোথায় তুমি মোহন, কোথায়? আর কত কাঁদাবে বলো? আমার কি কান্না শেষ হবে না? কমল আর কুহুকে নিয়ে কোনো মতো রাত তো পার করেছে, তবে ঘুম তো চোখে আসেনি। ফজরের আজান শুনে পড়ি নামাজটা পড়ে শুধু মোহনের জন্য আজ দুহাত তুলছে ওপরওয়ালার কাছে। প্রতি নামাজের দোয়ায় শুধু তোমাকেই চাই, প্রতি নিঃশ্বাসে শুধু তোমাকেই চাই। ইয়া আল্লাহ, আমি জানি না সে কবে আমার কাছে ফিরে আসবে, তবে আমার মনে প্রাণে আমি শুধু তোমাকেই চাই। তুমিই রবে, আমার মোহনই রবে। আল্লাহ, তুমি আমার স্বামীকে সালামতে রেখো, সে যেখানেই থাকুক সুস্থ থাকুক, আমিন। পরের মোনাজাতের সামনে রাহুল দাঁড়িয়ে রয়েছে। যতই বলো পরি তুমিই রবে, মোনাজাতে তাকেই চাও, কিন্তু রবি তো বটেই, শুধু আমি এই রাহুল, পরির রাহুল। নামাজের মোনাজাত শেষ করেই পরি রাহুলকে দেখে চমকে গেল। এ কি তুমি জানো না নামাজের সময় পরপুরুষে আসতে হয় না? রাহুল পরির হাত জোর করে ধরে বলল, পরি, আমি তোমার জন্য পরপুরুষ কি করে হলাম? আমি তোমায় ভালোবাসি পরি, আই লাভ ইউ। পরি, কেন এখন ওর পিছনে পড়ে আছো? আমি তো আছি। রাহুলের হাত থেকে হাতটা ঝাটকা মেরে সরিয়ে নিয়ে বলল, তুমি আমার ভাইয়ার বন্ধু, তাই সবটা সইছি, তবে আর না। তোমার সীমানায় থাকো, কিন্তু মোহনই আমার সব, সে থাকুক আর না থাকুক আমি শুধুমাত্র তারই রব। রাহুল হা হা করে হেসে বলল, পরি, মোহন তো আর ফিরবে না, তোমায় তো আমার কাছে আসতেই হবে।
মনে মনে বিলাপ সেরে রাহুল পরীর কাছে মাথা ঝুঁকিয়ে বলল, ও, এখন বুঝতে পারলাম মোহনের মতো টাকা আর বড় আলিশান বাড়ি তো নেই, তাই ওকে ছাড়তে পারছো না। না পরি, আমিও তোমায় এমন বাড়ি করে দেব, তোমার যা প্রয়োজন সব পূরণ করব। তোমার চাওয়ার আগে চাঁদটাকে আমি হাজির করব। পরি প্লিজ, আমায় তোমার জীবনে আসতে দাও। পরি বেশ বুঝতে পারছে রাহুলের পাগল পাগল কথা। সে ভালোবাসে, তা ঠিক, তবে এর মধ্যে পাগলামতে ভরা তার নেশা আর শখ দুটাই পরির হয়ে উঠেছে। রাহুল, তুমি সত্যিকারের ভালোবাসা কি তা জানোই না। যদি জানতে তাহলে আজ তোমার মুখে এইসব কথা আসতোই না। পরি তো সেখান থেকে চলেই গেছে, তবে যেতে যেতে বলছে, রাস্তা ছাড়ো। আমি আজ সেই বাড়ি যাব যেখানে আমার আর মোহনের সমস্ত স্মৃতি জড়িয়ে আছে। সেই সব কিছু দেখে নিজের মনটাকে তাজা করে আসব। তবে সেই বাড়ির কথা শুনলেই রাহুল চুপসে গেল। না না, পরি বের হওয়ার আগেই আমার সেখানে পৌঁছতে হবে। ফোনটা বের করে বেশ করে কাউকে শাসাচ্ছে আর বলছে, জলদি কর। আর ফোনটা কেটেই সকাল সকাল বেরিয়ে গেল। পরি কুহু আর কমলকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, কারণ তাদের না খাইয়ে তো কোথাও যাওয়া যাবে না। পরি সেই ভাড়া বাড়িতে হাজির হয়েছে, একই দরজাটা খোলাই দেখছি, আর পরির সাথে ড্রাইভার কাকা। ডাক দিয়েও কারো সাড়া না পেয়ে সেই ঘরটার ভেতর ঢুকে গেল। তবে ভেতরে গিয়ে পরি অবাক, ঘর তো পুরো খালি, তাহলে দরজাটা খোলা ছিল কেন? তাদের থাকার ঘরটা যেতেই চোখ পড়ল একটা চেয়ার, আর সেটাতে অনেক মোটা মোটা দড়ি। এসব দেখে মনে হচ্ছে এখানে কাউকে বেঁধে রাখা হয়েছে। খালি পানির বোতল, রক্ত, আরও কিছু খালি প্যাকেট, আরও কিছু। ভাবতে তার আগে চেয়ারের তলায় একটা জুতা, বেশ শ্রায়, সেটাতে নজর গেল। জুতাটা হাতে নিয়ে বুঝতে পারলো এটা মোহনের জুতা। তার মানে মোহনকে এখানে কেউ বেঁধে রেখেছে, আর কাউকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন। সব দেখে পরি কান্নায় ভেসে যাচ্ছে। নিজেকে কোনো মতে সামাল দিয়ে ফারুককে ফোন দিয়ে বলল। হাত পা বাঁধা অবস্থায় মোহন চোখ নিভু নিভু, গাড়ির ঝাঁকুনিতে বারবার চোখ জোড়া মেলছে। হাতে পায়ে অনেক দিন বেঁধে রাখার চিহ্ন, ঘা হয়ে গেছে। মাথায় বিরাট বড় আঘাত, হয়তো বহু দিন পুরনো, রক্তে শার্ট ভাসা, তাও শুকনো, চুল দাড়িতে মুখ ভরা। আর গায়ের কাপড় চোপড়ের কথা তো বলার মতো নয়। এতটা বছর কি এই কাপড়েই আটকে রেখেছিল? কিরে মোহন, কি খবর? কি ভেবেছিলি পরি তোকে এত সহজে ফিরে পাবে? এখন হয়তো সেখানে গিয়ে কোনো চিহ্নই পাবে না। মোহন চোখগুলো জোর করে মেলে বলল, রুহুল, কেন এমন করছিস? তুই তো আমার বন্ধু, তাহলে কেন পরীকে কাঁদাচ্ছিস? কি চাস? আজও বদলা পূরণ হয়নি? যদি এতই চোখের কাটা আমি, তাহলে মেরে দে না, বাঁচিয়ে কেন রাখলি? রাহুল হাহা করে হেসে মোহনের চুলগুলো শক্ত করে ধরে বলল, তোকে তিলে তিলে মারবো বলে বাঁচিয়ে রেখেছি। আমার আর পরির মাঝখানে তুই তো এসেছিস। পরি শুধু আমার। মোহন শুকনো মলিন মুখে হাসি দিয়ে বলল, ও, তাহলে এখনো পরীকে বিয়ে করতে পারিসনি? এতদিনে পারলি না, তাহলে আর পারবিও না। ও আমার পরী, শুধু আমার। মরে গেলেও সে আমায় রেখে অন্য কারোর সাথে ঘর বাঁধবে না। চাইলে আরো 3 বছর অপেক্ষা করে দেখ। রাহুল মোহনের কথায় রেগেও গিয়েছে। আসলে সত্যি বললে তো গায়ে ফোসকা পড়বেই। মোহনকে ধরে তার পেটে কয়েকটা ঘুষি মেরেও তার শান্তি হয়নি। নাকের মধ্যে ঘুষি মারতেই মোহনের নাক দিয়ে অনবরত রক্ত ঝরেই যাচ্ছে। নিজের রক্ত নাক থেকে মুখ অবধি বেয়ে পড়ছে দেখে মোহন হাসতে হাসতে বলল, তুই যত রাগ দেখাবি ততই আমার পরীর প্রতি ভালোবাসার বিশ্বাস জন্মাবে। আর শোন, তুই পরীকে কখনো পাবি না, আমি মরে গেলেও না। পারলে ট্রাই করে দেখ। রাহুল রাগে খুবে মোহনের গলা চেপে ধরেই বলল, ভেবেছিলাম তোকে বাঁচিয়ে রেখে দেখাবো আমার আর পরির বিয়ে, সুখের সংসার। তবে মনে হয় না তোর আয়ু ততটুকু আছে। তুই নিজেই তোর আয়ু কমিয়ে নিয়েছিস। গুড বাই মিস্টার মোহন। বলেই মোহনের পিস্তলটা তারই মাথায় তাক করে ধরেছে রাহুল। মোহনকে গুলি করতে গিয়েও থেমে গেল, কারণ মোহন খিলখিল করে হাসছে। তার হাসিটা বেশ অদ্ভুত। কিরে, থামলি কেন? মার।
এতদিন পরই আমায় ঘৃণা করেছিল হয়তো, ভালোবাসাটা লুকিয়ে রেখে। তবে এখন সে জেনে গেছে মোহন পালায়নি। আর সেই ঘৃণার চোখে জল হয়ে ওর চোখ বেয়ে পড়ছে। তুই কি ভেবেছিস সে এখনো আমায় ছেড়ে যাওয়ার কথা ভাবছে? আরে না রে না। আর শোন ভাই রুহুল, তুই ফেঁসে গেছিস। ফেসে গেছি মানে? রাহুলের মুখটা দেখার মতোই বটে, তার চোখ দেখে মনে হচ্ছে সে ভয় পেয়েছে। কি মনে হয় পরি এখানে এমনি এমনি এসেছে? সে এসেছে মানে আমাকে নিয়ে যেতে। আর শোন, কালকে কিন্তু ওরা জেনে গিয়েছে আমি কোথায়। আর তুই আমার ড্রাইভার মিলে আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছিস তাও জেনে গেছে। কারণ বিতির হবু স্বামী ফারুক সবার কল ট্রেস করেছিল। কাল যখন তোর চামচাদের কল দিছিস তখনই সব জানতে পেরেছে। আর নাটক তুই যা খেলেছিস তা ওরা তোর সাথে খেলেছে। রুহুল, একবার বাইরে তাকিয়ে দেখতো, গাড়িটা ঘিরে দিয়েছে আমার পরি। রাহুল বাহিরে তাকিয়ে দেখে সত্যি পুলিশের গাড়ি তাদের গাড়িটাকে ঘিরে ফেলেছে। কথার তালে তা খেয়ালই করেনি। গাড়ি থেকে নামা ছাড়া আর উপায় তো নেই। ফারুক রাহুলকে আদর করতে করতে গাড়ি থেকে নামিয়ে বলল, তোর ওপর আমার সন্দেহ হয়েছিল তখন যখন পরীর সাথে কথা বলি, তোর চোখের মুখটা আমি বেশ করে দেখছিলাম, তাই সবাই মিলে তোকে হাতে নাতে ধরার জন্য নাটক করেছি। ড্রাইভারকে ধরেও কয়েক ঘা দেয়া হয়েছে। স্যার টাকার লোভের পড়েছিলাম। মোহন বাবা না থাকলে তো বৌরানী এ বাড়ির খবর কখনোই পেত না, আর সব আমারই হতো। পরীকে দেখে মোহনের মুখে মন করা হাসি। পরি, আমার পরি। পরীকে জড়িয়ে ধরার আগেই মোহন বেহুশ হয়ে পড়ে গেছে। সব বাদ দিয়ে আগে মোহনকে হাসপাতালে নেওয়া উচিত মনে করল। হাসপাতালের বেডে শুয়েও শুধু পরীর দিকে তাকিয়ে আছে মোহন। রাহুলকে থানায় নেওয়া হয়েছে, তবে রাহুলের একটা আবদার, শেষবারের মতো পরীর সাথে দেখা করতে চায়। একজন ফাঁসির আসামিরও শেষ ইচ্ছা পূরণ হয়, তাহলে রাহুলের তো আর সেই রকম নয়, তাই ইচ্ছাটা রাখাই যায়। পরী মোহনকে জড়িয়ে ধরে রয়েছে যতক্ষণ না মন না ভরছে। তবে মন কি আর ভরার কথা? মোহনকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, তবে গ্লুকোজ রানিং রাখতে হবে। এতদিনে তার শরীরের সব হাড় ছাড়া আর কিছুই নেই। কুহুকে পাশে বসিয়ে ফল খাওয়ায় আর বারবার কমলের দিকে তাকায়। কমল তার বাবার পায়ে তেল মালিশ করে দিচ্ছে। ছেলের সেবায় মোহন অবাক। এই ছেলেকে কত অবজ্ঞা করেছে, আর সেই ছেলে মোহনের কষ্টে অশ্রুভরা চোখ নিয়ে সেবায় নিয়োজিত। দুই ছেলে মেয়েকে কাছে টেনে নিয়ে মন ভরে আদর করছে মোহন। মা, ও মা, তুমি কি আমার মা হবে? কুহু মোহনের গলা জড়িয়ে ধরে বলল, তবে আমার কথা সব শুনতে হবে কিন্তু। হ্যাঁ মা, সব শুনবো আজ থেকে। তুমি যা বলবে তাই হবে। তুমি আর কমলই আমার বাবা মা, আমার গার্ডিয়ান। পরি জুস নিয়ে এসেছে বহুক্ষণ, তবে দরজার বাহিরে দাঁড়িয়ে তাদের বাবা সন্তানের আদুরে বলি শুনছে। আব্বা জানো, আমি তো সাইকেল চালানো শিখে গেছি। এখন তো স্কুলে সাইকেল চালিয়ে যাই, কুহুকে পিছনে বসিয়ে তবে চালাই। কমলের কথায় মোহন মুখটা বাঁকিয়ে বলল, বাবা তুমি সাইকেল চালিয়ে যাও কেন বাবা? তোমার মা একটা রিক্সা করে দিতে পারে না? আর নয়তো গাড়ি নিয়ে যেতে। গ্যারেজে গাড়ি কিসের জন্য রাখা হয়েছে? আর একটা কিনেও তো নিতে পারতে নাকি? দুইজন কি করে যাও? কত কষ্ট করতে হয় আমার বাবা মার, দেখেছ? কুহুও কম নয়, ঠোঁট বাঁকিয়ে বাবার গালে চুমু খেয়ে বলল, ঠিক আমাকে এখনই বকে দাও। পরি মিষ্টি হাসি নিয়ে রুমে ঢুকে বলছে, কি আমার নামে নালিশ চলছে নাকি? হ্যাঁ, পরের আস্তে কুহু চুপ। মোহন হাসি দিয়ে বলল, পরি এত দূরে কেন? কাছে আসো। তুমি না এলে তো এই পরিবার পূরণ হবে না। পরি কাছে এসে বসবে, তখনই বিথি হাজির। আরে একটু বাচ্চাদের সামনে লজ্জা করো। বিথি আপু আসুন আপু। পরির ডাকে ভেতরে এসে বিথি পরি আর মোহনের দিকেই তাকিয়ে রয়েছে। চোখে লুকানো জল পরির চোখ থেকে লুকায়নি। সুখে থাকো আজীবন, এভাবেই হাসতে খেলতে কাটিয়ে দাও। দোয়া করি, কেন যে পরি হয়ে জন্মালাম না, তাহলে হয়তো মোহনকে পেতাম। ভালোই হয়েছে পরি হয়ে জন্মাওনি, তাহলে তো আমি বিথিকে পেতাম না। কারো আওয়াজে দরজায় চোখ পড়তেই দেখে ফারুক।
তুমি? চোখ থেকে সানগ্লাসটা খুলে পকেটে রেখে বলল, আসতে হলো, রাহুল নাকি পরীর সাথে কিছু কথা বলতে চায়। রাহুলের নাম শুনতেই পরীর চোখ মায়াভরা থেকে অগ্নিরূপ ধারণ করেছে। কোথায় সেই বেইমান? তার সাথে আমারও কিছু কথা আছে। রাহুল মাথা নত করে পরীর সামনে হাত জোর করে বলল, পরি যদি মনে করো কোনোদিন মাপ করতে পারবে তাহলে মাপ করে দিও। আসলে আমি তোমায় ভালোবাসার জন্য মরিয়া হয়ে উঠেছিলাম। তোমাকে পেতে এত বড় নীচ কাজ করে দিয়েছি। পরী অন্যদিকে তাকিয়ে বলল, তোর মতো শয়তানকে কোনোদিনও মাফ করবো না। যদি এমন অনুনয় করে যদি মোহন তোর কাছে ক্ষমা চাইতো তাহলে কি মাফ করতি? আর হয়তো তোর কাছে ক্ষমা চায়, কম চায়নি, আকুতি মিনতি কম করেনি, তাহলে কি মোহনকে ছেড়ে দিয়েছিস? রাহুল মাথা নত করে সব শুনছে। মোহন রাহুলকে ডাক দিয়ে বলল, কতটা বিশ্বাস ছিল ভাই তোর উপর, আর তুই শেষমেশ এমনটা করলি। জানো পরি, সেদিন আমি তোমার কাছে ফিরে আসছিলাম, তখন মাঝপথে রুহুলের সাথে দেখা হয়। সাথে ওর দুটো বন্ধুও ছিল। আমার গাড়ি থামিয়ে বলল ও আমার সাথে আসবে, তাই ওদেরও নিয়ে নিই। কিছু দূর আসার পর ওরা গাড়ি থামাতে বলল। আমি ভাবলাম হয়তো কোনো ইমার্জেন্সি হবে, তাই গাড়ি থামাতে ওরা তিনজন মিলে আমার হাত পা মুখ সব বেঁধে নেয়। 3টা বছর আমার সেই ভাড়া বাড়িতে আটকে রেখেছে। খাবার বলতে পানি আর একবেলা শুকনো রুটি, আর কিছু বললে তাদের অত্যাচার। মোহনের কথায় সবার শরীরের পশম দাঁড়িয়ে গেছে। এতটা অমানবিক অত্যাচারের কথা শুনে পরী তো ইচ্ছা করছিল রাহুলকে মেরে এখনই পুঁতে দেই। ফারুক সব শুনে বলল, মোহন, চিন্তা করো না, আদালত ওর কি শাস্তি দেবে জানি না, তবে তোমার উপর যে জুলুম হয়েছে তা শুধু আমি থানায় তুলে নেব, আর ওর উপরে যত ধারা আছে সবটুকু দেব। রাহুল পরী আর মোহনের কাছে ক্ষমা চেয়ে বলল, ভালো থেকো তোমরা। মোহন রাহুলকে ডাক দিয়ে বলল, শোন রুহুল, আমার উপর যা জুলুম করেছিস তার জন্য তোকে আমি ক্ষমা করলাম, তবে আমার পরীর চোখের জল, তার জন্য তুই ক্ষমা পাবি না। 3টা বছর আমার ছেলে মেয়ে বাবাহীন ছিল, তারা বাবা বলে ডাকতে পারিনি। আমি পারিনি তাদের মুখে ডাক শুনতে। কমল তো তার মায়ের ছায়া তলেই বড় হয়েছে। আর কুহুকে চেয়েছি আমি নিজে মানুষ করব, তা তো হলো না। পরে নীরবে তার স্বামীর জন্য যে চোখের জল ফেলেছে তা ফিরিয়ে দিতে পারবি? সেই 3টা বছর ফিরিয়ে দিতে? মোহনের কথা আর রাহুল শুনতে পারছিল না। নিজেই ফারুককে টানতে টানতে নিয়ে যাওয়া ধরল। আমায় থানায় নিয়ে চলুন প্লিজ, আর পারছি না। রাতে একপাশে কমল তো একপাশে কুহুকে নিয়ে শুয়েছে মোহন। তাদের সাথেই আজ কথা বলে রাত পাড়ি দেবে। কুহুর একপাশে শুয়ে পড়ি শুধু মোহনকেই দেখছে। এ দেখা যেন শেষ হওয়ার নয়। মোহনও আর চোখে পরীকে দেখছে আর মিটিমিটি করে হাসছে। বছরখানেক পর গ্রামে এসে মোহন মাছ চাষের বিরাট প্রজেক্ট শুরু করেছে। আর গ্রামের কিছু তরুণের শহরে চাকরি খুঁজতে হয়নি, মোহন তাদের নিজের সাথে নিয়েছে। কমল আর কুহুকে রোজ স্কুলে দিয়ে আসে মোহন। গাড়ি নয়, বরং বাপ ছেলে সাইকেল করে যায় আর রেস ধরেই চালায়। তবে কমলের ছোট্ট পা তো আর বাবার সাথে পেরে ওঠে না। কমল তার আব্বুকে বলে, আব্বু, একদিন আমিও তোমায় হারাবো দেখো। মোহন হাহা করে হেসে দিয়ে বলে, যেদিন আমায় হারাতে পারবি সেদিনে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। চালে টিন আর ওয়ালটা ইটা দিয়ে একটা বাড়ি করেছে মোহন। কারণ ছাদের ঘরে সেই মজা কোথায় যা টিনের ঘরে। বৃষ্টির ঝিমঝিম শব্দ তো ছাদের ঘরে পাওয়া যায় না। আর তিরতিরা বাতাসটাও টিনের ফাঁকা দিয়ে আসবে, ছাদের ঘরে তো তা পাবে না। মাসে 2-1 বার মোহন ঢাকায় গিয়ে ফ্যাক্টরি আর বাড়ির সব জায়গা জমি দেখে আসে। সব বিথির বাবাই সামলাচ্ছে। যা আয় হয় অর্ধেক মোহনের অ্যাকাউন্টে চলে আসে। রাতে মাটিতে বিছানা পেতে বসে খেতেছে সবাই। ঋতু মা হবে, তাই নাড়াচড়া কমই করে। মুন্না তার সংসার গুছিয়ে নিয়েছে। পরি এতে সবচাইতে বেশি খুশি। কমল তার বাবাকে বলল, আব্বু, আমি যখন বড় হব তখন কিন্তু ওই গ্রামে থাকবো না। কমলের কথায় সবাই অবাক। পরি মাথায় গুঁতো দিয়ে বলল, নবাবের পুত্র কি তাহলে আমেরিকায় যাবে? এই পরি, আমার ছেলের গায়ে হাত দিবে না বললাম। মোহনের মিষ্টি শাসনে পরি হালকা হেসে বলল,
আচ্ছা দিব না, ঘরে চলো। তোমার একদিন কি আমার একদিন, চলো। তাদের কথায় সবাই মুখ টিপে হাসছে, তবে ঋতু দাঁত বের করে খিলখিল করে হাসছে। মুন্না ঋতুকে ধমক দিয়ে বলল, কাণ্ডজ্ঞান কি তার এখনো হলো না? কখন কোথায় হাসতে হয় তাও জানিস না? জাহানারা মুন্নাকে ধমক দিয়ে বলল, কিরে, তুই এখনো ওকে তুই তুই করে ডাকিস নাকি? বউকে কি কেউ তুই করে বলে? খাবারটা মাখতে মাখতে বলল, পরি একটু ঝোল দে তো। মা ঋতুকে ছোট থেকে তুই করেই বলেছি, আর যত জীবন বাঁচবো তুই করেই ডাকবো, পারবো না তুমি বলে ঢং করতে। জাহানারা আর কিছু বলবে তার আগে ঋতু তার হাত ধরে বলল, থাক না মা, ওর যা খুশি তাই বলে ডাক দিক। তাতে না সম্পর্ক পাল্টাবে না ওনার লুকিয়ে রাখা ভালোবাসাটা। মুন্না ঋতুকে ধমক দিয়ে বলল, যা ভাগ, ভালোবাসা ফাজিল মেয়ে ছেলে। দে হাত মোছার গামছাটা নিয়ে ঘরে আয়। পরি আর মোহন শুধু হাসতেছে। পরির বাবা মুখ খুলছে শুধু খাবার গুছতে। তোরা ভাই বোন পারিসও বটে পড়ি। তুই তো রে স্বামীকে ভয় দেখাস, আর তোর ভাই আমায় কখনো তো ভালো করে কথাই বলতে। ঋতুর কথায় পরি ধমক দিয়ে বলল, এই ঋতু আমার ভাইয়ের সম্পর্কে কিন্তু কিছু বলবি না একদম। আমার ভাই তোকে বড্ড ভালোবাসে। তুই কি মনে করিস আমি দেখিনি? না, তোর কাপড়টা পর্যন্ত ভাইয়া ধুয়ে দেয়। আর দেখ, একে তো আমি কোনো কাপড়টা কাল পরেছি তাও জানে না। আরে আমাকে কেন টানছ? বলেই মোহন আবারও খাওয়ায় মন দিল। হ্যাঁ কমল, তুমি বলেছিলে এখানে থাকবে না, তাহলে থাকবে কোথায়? কমল হাত ধুয়ে মোহনের সাথে ঘেঁষে বসে বলল, আব্বু, আমি যখন বড় হয়ে এসএসসি দিয়ে দেব, রেজাল্ট বের হলে আমিও ঢাকায় ভালো কলেজে ভর্তি হব, সেখানেই থাকবো। আর লেখাপড়া শেষ হলেই সেখানকার ব্যবসা সামলাবো, আমি গ্রামে থাকবো না। তো তোমার যেখানে ভালো লাগে সেখানেই থাকবে। ঢাকায় গাড়ি বাড়ির অভাব নেই, তোমার যা মন চায় তাই করবে বাবা। মোহনের কথায় কমল বেশ খুশি। তার বাবার মতোই টাকা কামাতে চায়। পরি হেসে বলল, যা নবাবপুত্র, যা খুশি কর। মাঝে মধ্যে আসিস মায়ের কাছে। তোকে বিয়ে দিলেও তো মনে হয় বউ নিয়ে সেখানেই থাকবি। দুষ্ট মিষ্টি কথাতে খাবার খাওয়া শেষ সবার। কমলের কথা অনেকক্ষণ মনোযোগ সহকারে শুনল কুহ। গালে 2 হাত দিয়ে বলল, মোহন, আমি কিন্তু শহরে গিয়ে পড়বো না। মোহন কুহুকে কোলে নিয়ে বলল, কেন মা, তুমি কি চাও? উফ মোহন, বাবা তুমি কি জানো না, ঢাকা গেলে তোমাকে দাঁত ব্রাশ কে করিয়ে দিবে, তোমার জুতো কে মুছে দিবে, তোমাকে আদর করে কে ঘুম পাড়াবে, ভাত কে বেড়ে দেবে। তাই আমি যাব না, তোমার কাছেই থাকবো। তোমায় ছাড়া আমি তো থাকতে পারবো না। মোহন মেয়েকে কোলে তুলে তাদের রুমে ঢুকতে ঢুকতে বলল, তা বিয়ে দিলে তো চলেই যাবে তখন। কুহু তা শুনে চুপ হয়ে গেল। কি বলবে এবার? কমল একটা রুমে থাকে। সে তার বাবার মতোই এক রোখা স্বভাবের। সেই লেভেলের রাগটাও। কুহু তার নানা নানির সাথে রাতে পরির সাথে শুয়ে শুয়ে বলছে, পরি শুনলে তোমার ছেলের কথা? সে নাকি ঢাকায় সেটেল হতে চায়। বাবা সব ছেড়ে গ্রামে এলো, আর সে আবার সেখানে। থাক না, ওদের যেভাবে মন চায় সেভাবে। তখনই ফোন এলো ফারুকের। কলটা ধরতেই ফারুক চেঁচিয়ে বলল, বাবা হয়ে গেলাম রে ভাই, কালকে সবাই চলে এসো, আমাদের ছেলে হয়েছে। পরি আর মোহন বেশ খুশি। বিধি মা হয়েছে, ছেলে হয়েছে। মোহন চোখ বাঁকা করে পরির দিকে তাকিয়ে বলল, বিধির মতো যদি তোমারও হয়। পরি চোখ পাকিয়ে বলল, দিনে দিনে বুড়ো না, মনে হয় কচি ছেলে হচ্ছ। ছেলে মেয়ে বড় হচ্ছে, এখন ওরা সব। পরীকে জোর করে টেনে বলল। বলেই পরীকে নিজের কাছে টেনে নিয়েছে মোহন। মাঝরাতে দরজায় ঠাস ঠাস করে কে এভাবে ডাকছে। দরজা খুলতেই দেখে কুহু তার নানার কোলে। মোহন কুহুকে কোলে নিয়ে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে মা? চোখ কসলাতে কসলাতে কুহু বলল, মোহন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যেটা করলে
তোমার কাছ থেকে দূরে যেতে হবে না। কি বুদ্ধি গো আমার মা। মোহন, আমায় এই গ্রামেই বিয়ে দিয়ে দাও, আর আমার বরকে ঘর জামাই রাখবে। তখন আমাকেও দেখে রাখতে পারবে, কি বলো মোহন? মেয়ের কথা শুনে মোহন একবার ঘরে খাটে শুয়ে থাকা পরীর দিকে তাকাচ্ছে, তো একবার তার শ্বশুরের দিকে। কি পাকা বুড়ি হয়েছে তো পরি তোমার মেয়েটা, দেখেছ? বিয়েটাও কোথায় করবে তাও ঠিক করে দিয়েছে। পরী হাই তুলতে তুলতে বলল, এবার কি দরজায় দাঁড়িয়েই রাত পার করবে? সকাল সকাল তো ঢাকায় যেতে হবে, নয়তো বিথিয়াপু তোমার জন্য ঝাঁটা রেডি করে রাখবে। এভাবে হাসি খুশিতে তারা দিন পার করতে লাগলো। ভালোবাসা এমন একটা জিনিস, তা সবার ভাগ্যে জোটে না। সারা জীবন তপস্যা করেও কেউ এমন ভালোবাসা পায় না। আবার কারো ভালোবাসা এতটাই গভীর যে মোহনের মতো পাথরের হৃদয়ের মানুষের মনে ভালোবাসা ফুটাতে সক্ষম হয়। পরীর ভালোবাসা দৃঢ় ছিল, যে মোহনের মতো পাথরের বুকেও ফুল ফোটালো। সমাপ্তি।